আমরা মনে করি এই পৃথিবীর সাথে আমাদের একটি বিশাল গ্যাপ রয়েছে, অর্থাৎ আমাদের ডিগ্রিগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ডিপ্লোমা ডিগ্রি হিসেবে গণ্য করে। আপনাকে এটা বিশ্বাস মেনে নিতেই হবে যে পাবলিক ইউনিভার্সিটিতে সবাই ওরা যেটা বলে যে ওরা আগে থেকে ডিসিশন নিয়ে নেয় আমি বাংলায় পড়বো, কিন্তু না, আপনি পরীক্ষায় খারাপ করছেন, আপনি বাংলা পাইছেন, আপনার পড়া ছাড়া উপায় নাই। আমি আসলে জানি না বাংলাদেশের মতো ওয়ার্ল্ডে দাঁড়ায় থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কেউ চাকরি সিকিউর না করতে যে শখ কইরা কে ম্যাথস পড়ে আমি চিনি না কাউরে এরকম। ইঞ্জিনিয়ারিং যে পরিমাণ ভর্তুকি দেন সেই পরিমাণ ভর্তুকি আপনি সাহিত্যও দিতেন, সেই পরিমাণ ভর্তুকি আপনি বাংলায়ও দিতেন, আপনারা করেনই না, কারণ আপনি ইনহেরেন্টলি মেনেই নিছেন যে আপনি ওখান থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন না। পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা যখন কথা বলি নেসেসারিলি মানুষজন এই ফ্যাক্ট চেকটা করে না যে আমার রিসার্চ ফ্যাসিলিটিস কিরকম আছে, বিকজ বুয়েট নামে চলে, ডিইউ নামে চলে। এই জেনজি কেন ইতিহাস বিমুখ হয়ে গেছে, বিকজ পশ্চিমারা এটাকে ক্যাপিটালাইজ করে ব্রেইন ওয়াশ করে দেওয়ার চেষ্টা করতেছে। বলা হয় বুকস লেট ইউ লিভ হান্ড্রেডস অফ লাইভস এট দ্য সেম টাইম। আপনার পৃথিবীতে এই বুকসগুলো কখনো এক্সিস্টই করে না। জানা প্রয়োজন পাবলিক ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা কেমন। পাবলিক ইউনিভার্সিটিতে তারাই ভর্তি হয়, তারাই কন্টিনিউ করে যারা সাবজেক্ট স্পেসিফিকলি ওই জায়গায় ভর্তি হয়, অর্থাৎ যারা ফার্স্টে বাংলাতে ভর্তি হয় তারা তাদের বাকি জীবন বাংলাতেই পড়বে কিংবা বাংলাতেই ক্যারিয়ার করবে। যারা স্টেম স্টাডিজে পড়ে তারা তাদের বাকি জীবন স্টেম স্টাডিজেই পড়বে, অ্যাপ্লাইড সাবজেক্টেই পড়বে। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের কোনো অবজার্ভ করার কিংবা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ অন্য সাবজেক্ট ফিল্ড এক্সপ্লোর করার এখানে কোনো দরকার থাকে না। সুতরাং এখানে সাবজেক্ট স্পেসিফিক্যালি যদি তাদেরকে বাজেট অ্যালোকেট করা হয় তারা তাদের নিজের বাজেট সম্বন্ধে জানতে পারবে, জানার ফলে তারা তাদের বাজেটটাকে আরো এফিশিয়েন্টলি কিভাবে কোথায় তারা অ্যাপ্লাই করতে পারবে, তারা জব সেক্টরের জন্য কিভাবে প্রিপেয়ার করবে, কোন বই কিনবে, তারা আরো এফিশিয়েন্টলি পার্সোনাল বাজেটিং করতে পারবে, একটা ডিপার্টমেন্টের বাজেট আরো বেশি এফিশিয়েন্টলি করতে পারবে। উল্লেখযোগ্য হারে আমরা যেটা এখানে বোঝাবো যে আমরা স্ট্যাটাস কোটাকে অবজার্ভ করে গ্র্যাজুয়ালি আফটার সাম টাইম অ্যাডজাস্টেবল হারে কমাবো। অ্যাডজাস্টেবল হারটা দেখতে কেমন, প্রথমেই আমরা তাদের বাজেট হঠাৎ করে 50 to 60% কমিয়ে দিব না, গ্র্যাজুয়ালি 10% ফর এক্সাম্পল 10% করে আমরা হয়তো কমাবো। অর্থাৎ এর ফলে কি হবে, আমরা বিভিন্ন ডিগ্রির জন্য বিভিন্ন পার্সেন্টেজের মতো করে বিভিন্ন বাকেটে করে আমার যে ন্যাশনাল বাজেটটা আছে ন্যাশনাল বাজেটটা ফুলফিল করব। সাধারণ আমার বাংলা, ইংলিশ, হিস্ট্রির মতো যে ডিগ্রিগুলো আছে এই ডিগ্রিগুলোর জন্য সাবজেক্ট স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলো কেমন হয়, মোস্টলি টেক্সট বেসড হয়। এই ডিগ্রিগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি টাকা কোথায় খরচ হয়, জার্নালের সাবস্ক্রিপশন কিনতে। এই জার্নালের সাবস্ক্রিপশনগুলো ইয়ারলি কিনতে হয়, একবার কিনলে আমি অনেকদিন চালাতে পারি, কিংবা বই কিনতে হয়। একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকে, যেই ফ্রেমওয়ার্কটাই পরবর্তীতে তারা জব মার্কেটে অ্যাপ্লাই করে, কিংবা তাদের এই ফ্রেমওয়ার্কের বাইরে অ্যাপ্লাই করার মতো জায়গা খুবই কম থাকে। সেই ক্ষেত্রে আমার এক্সপ্লোর করার অপরচুনিটি কম, কিংবা আমার যে বাংলা ল্যাঙ্গুয়েজটা রয়েছে এই বাংলা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যদি আমি জানতে চাই আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে না, আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে না। অলরেডি যেই জায়গাগুলো এক্সপ্লোর রয়েছে ওই এক্সপ্লোরগুলোর উপরে এমফাসাইজ করে আমি আরো ভালো মতো জানতে পারবো। অর্থাৎ আমার খরচের সেক্টরটা খুবই লিমিটেড। এর কন্ট্রাডিক্টে আমার যে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো রয়েছে, যেমন আমার ফার্মেসি রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, বায়োলজি, ইকোনমিক্স, এই সাবজেক্ট স্পেসিফিক যে ডিমান্ডগুলো রয়েছে সবচেয়ে বেশি এখানে যে বাজেটটা খরচ হয় সেটা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে। রিসার্চের বাজেটটা দেখতে কেমন হয়, ফর এক্সাম্পল ফার্মেসি ডিপার্টমেন্টে যদি আমি যাই তাহলে আমার রিসার্চ ওয়ার্কের জন্য, ল্যাব ওয়ার্কের বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য স্টেম যে রিসার্চের যে এলিমেন্টগুলো রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, এই এলিমেন্টগুলোর জন্য একটা হাই বাজেট দরকার হয়। এই বাজেটটার যেই জিনিসগুলো রয়েছে যেই জিনিসগুলোকে বিদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে ইম্পোর্ট করতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি ভর্তুকি না দিই কিংবা বাজেট কমিয়ে দিই, বেশিরভাগ স্টুডেন্ট আমরা রিসার্চ করতে পারে না, যেটা আমরা এসএসসি এইচএসসি এর ক্ষেত্রে দেখতে পারি। শুধু একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানুষ রিসার্চ করতে পারে, কিংবা তাদের যে রিসার্চের যে জায়গাটা রয়েছে এই রিসার্চের জায়গাটা খুবই লিমিটেড থাকে। আগেরবার মানুষ যা করেছে সেটার উপরে বেসিস করে লিটারেচার রিভিউ, সেকেন্ডারি লিটারেচার রিভিউর উপর বেস করে এটা হতে থাকে। অর্থাৎ সেই ক্ষেত্রে হয়তো আমার 50 জন স্টুডেন্ট থাকলে আমরা 50 জনকে রিসার্চ করতে দিতে পারছি না, আমরা একটা গ্রুপে করে দিচ্ছি। গ্রুপে করার মাধ্যমে আমার কি হচ্ছে, আমার স্যাম্পল সাইজ কমে যাচ্ছে। স্যাম্পল সাইজ কমার ফলে আমার যে অ্যাপ্লাইড যে রিসার্চের নতুন যে অ্যাপ্লিকেশনগুলো আছে, নতুন রিসার্চ আমরা এক্সপ্লোর করতে পারছি না। সেই এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে যত বেশি আমার স্যাম্পল সাইজ হবে, যত বেশি পপুলেশনের কাছাকাছি স্যাম্পল সাইজ হবে, তত বেশি আমার অ্যাকুরেট রেজাল্ট আসার পসিবিলিটি বাড়বে। এই পসিবিলিটিটা দেখতে কেমন, আমি যদি 5টা গ্রুপে 50টা স্যাম্পল সাইজে রিসার্চ করি, সেই ক্ষেত্রে আমি যখন 50টার জায়গায় হাজার হাজার স্যাম্পল সাইজ নিয়ে রিসার্চ করবো, আমি যখন ফিল্ড রিসার্চগুলো করবো, আমি যখন আরো বেশি কম্পোনেন্ট কিনতে পারবো, সেই ক্ষেত্রে আমার রিসার্চগুলো আরো বেশি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা হবে। ইঞ্জিনিয়ারিং এর মতো স্টেম সাবজেক্টগুলোতে কি হয়, আমার ফিল্ড ভিজিটের দরকার হয়, আমার বিল্ডিং বানানোর জন্য যা যা জিনিসপত্র রয়েছে এই জিনিসপত্রগুলো কেনার দরকার হয়। এর ফলে কি হয়, আমার এই নতুন যে মডেলগুলো রয়েছে মডেলগুলো বিল্ড আপ করার জন্য আমার আরো কিছু দরকার হয়। অর্থাৎ এখানে সেকেন্ডারি লিটারেচার রিভিউ, পেইড সাবস্ক্রিপশন কেনার পাশাপাশি আমার বিভিন্ন প্র্যাকটিক্যাল লাইব্রেরি ওয়ার্কের জন্য থাকে। এবং থার্ড যে আমার খরচের সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে আমার ইন্টারঅ্যাক্টিভ সেমিনারের দরকার হয়। এই স্টেম স্টাডিজগুলোর ক্ষেত্রে আমার অনেক বেশি ব্রেইনস্টর্মিং এর দরকার হয়, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার দরকার হয়, সেটা শুধু দেশে না দেশের বাইরে যাওয়ারও দরকার হয়। সেই ক্ষেত্রে আমার একটা ফ্লাইট কস্টের একটা কস্ট রয়েছে, এবং অন্যান্য দেশের সাথে ইন্টারঅ্যাক্টিভলি আমার কমিউনিকেট করার যে
প্রয়োজনীয়তা রয়েছে ব্রেইনস্টর্মিংয়ের মাধ্যমে, যেটা আমি শুধুমাত্র সলভ করতে পারি, সেকেন্ডারি লিটারেচার রিভিউর ক্ষেত্রে না। স্টেমের খরচ বাড়া, এই স্টেম স্টাডিজগুলোতে, অ্যাপ্লাইড ফিল্ডগুলোতে খরচ বাড়ানো কেন বেশি ইম্পর্টেন্ট? আমার যে সাবজেক্ট স্পেসিফিক জিনিসগুলো রয়েছে এইটার জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি যদি একটা নন স্টেম যেগুলো আছে সেখানে আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ বেসড বই কিনি, আমার ল্যাঙ্গুয়েজের বইটা আমি বাংলা ইংলিশ দুই ক্ষেত্রেই হয়তো খাটাতে পারবো, কিংবা আমার হিস্ট্রির ক্ষেত্রে, ফিলোসফির ক্ষেত্রে আমি খাটাতে পারবো। আমার যে লিটারেচার রিভিউ আছে ওগুলো প্রত্যেক বছরে আমি ইউজ করতে পারবো, কিন্তু এইখানে ইঞ্জিনিয়ারিং এলিমেন্টগুলো আমি ফার্মেসির ক্ষেত্রে ইউজ করতে পারবো না। কেমন? আমি এই ইন্টারাক্ট করতে পারবো না। অর্থাৎ আমার আর্গুমেন্ট নাম্বার 1 কি হবে? প্রিন্সিপালি জাস্টিফাইডই না এই একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে, একটা ছোট দেশের ক্ষেত্রে, যেখানে আমার দেশের বাজেটই খুবই লিমিটেড থাকে, যেখানে আমার উচ্চশিক্ষার বাজেটই খুবই লিমিটেড থাকে, সেই লিমিটেড বাজেটের মধ্যে যেই জায়গাগুলোতে আমার খরচের কোনো দরকারই নাই, জাস্টিফাইডই না এই খরচের জায়গাগুলোতে ইনভেস্ট করা, আদার দ্যান স্টেম সাবজেক্টগুলোতে ইনভেস্ট করা। মানুষ স্পিকার, আমরা আজকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এত বছরের পর বছর কেন এই জায়গায় আটকায় আছি? কেননা আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে ইনোভেটিভলি মুভ করতে পারতেছি না। এটার অ্যাপ্লাইড সেক্টরটা কি? আমরা যদি যখন মেট্রো রেলের দরকার হয়, মেট্রো রেল দরকারের জন্য যে ইঞ্জিনিয়ারিং রিসার্চগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং রিসার্চগুলো আমি আমার দেশে করতে পারছি না, আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে চায়না থেকে। আজকে যদি আমি আমার ইঞ্জিনিয়ারিং এর এই ইনভেস্টগুলো করতাম, আমরা একটা লং টার্ম ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে পারতাম। আমার মেট্রো রেলটা হয়তো আমার দেশেই বানানো সম্ভব ছিল, আমাকে চায়না থেকে ইম্পোর্ট করার বদলে। অর্থাৎ আমার লং টার্ম সাস্টেইনেবিলিটিটা যেভাবে আমি দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারি, এই ইকোনমিক্যাল কন্ট্রিবিউশনের ক্ষেত্রটি আমার কমে যাচ্ছে। আমি যদি ইকোনমিক্সকে একটা অ্যাপ্লাইড ফিল্ড হিসেবে ধরি, সেই ক্ষেত্রে আমার ইকোনমিক যে স্যাম্পল রিসার্চ স্টাডিজ আছে, আমি বাসায় যে রিসার্চ করার অপরচুনিটি পাচ্ছি, এবং এইসব রিসার্চের মাধ্যমে আমি ইকোনমিক্সে ইনভেস্ট করতে পারছি। ইকোনমিক্সে ইনভেস্ট করার মাধ্যমে আমার দেশের যে সার্বিক গ্রোথটা রয়েছে, আমি একটা সাস্টেইনেবলি আমার দেশকে গ্রোথ করতে পারছি। জনগণের বাজেটকে যখন আমি ভালো মতো সঠিক জায়গায় অ্যালোকেট করার মাধ্যমে প্রিন্সিপালি জাস্টিফাই করব, এর থেকে যদি আমি ইংলিশ কিংবা বাংলায় এখানে ইনভেস্ট করি, তাহলে আমার হার্ম কি হবে? হার্ম নাম্বার 1, আমার থিওরি বেসড যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোকে ওভার গ্লোরিফাই করা হবে। জিনিসটা দেখতে কেমন? আমি যখন বাংলাকে ওভার গ্লোরিফাই করছি, বাংলার বাজেট আমি যেই পরিমাণ দরকার সেই দরকারের বেশি দিচ্ছি, বেশিরভাগ মানুষ বাংলা পড়তে ইন্টারেস্টেড হবে। বাংলা পড়তে ইন্টারেস্টেড হলে বাংলার যে অ্যাপ্লাইড জব মার্কেট রয়েছে, জব মার্কেটটা কমে যাবে। শুধুমাত্র মানুষ বিসিএস কিংবা বাংলা টিচার কিংবা ব্যাংক জবগুলোতে অ্যাপ্লাই করবে। অর্থাৎ আমার দেশের গ্রোথ, যখন আমি ইনোভেশন, টেকনোলজি কিংবা অ্যাপ্লাইড যে ফিল্ডগুলো রয়েছে, নতুন নতুন জিনিস উদ্ভাবনে ব্যয় করবো না। আমি যখন একটা হিস্টোরিক্যালি একটা যে সাবজেক্টটা অলরেডি ডেভেলপ, ওই ডেভেলপ সাবজেক্টে করবো, তখন আমার রিসার্চ কমে যাবে। এমনকি আমার স্টেমের যে রিসার্চ অপরচুনিটি আছে, রিসার্চ অপরচুনিটি কমে যাবে। আমার রিসার্চের প্রতি মানুষের ইন্টারেস্ট কমে যাবে। ইন্টারেস্ট কমার ফলে কি হবে? বছরের পর বছর মানুষ বাংলা পড়তেই বেশি ইন্টারেস্টেড হবে, এবং এই যে থার্ড লেয়ার আমার মানুষের প্রতি ইন্টারেস্টেড ফিল করানো, একটা স্টেম সাবজেক্টের প্রতি মানুষের ইন্টারেস্টেড ফিল করানো কমে যাবে। আর্গুমেন্ট নাম্বার 2, ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে আমার যদি অ্যাডাপ্টেবিলিটি করতে হয়, অ্যাডাপ্টেবিলিটি দরকার হয়, সেই ক্ষেত্রে আমাকে ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষের সাথে কন্টিনিউয়াস ইন্টারাকশন রাখতে হবে। কন্টিনিউয়াস ইন্টারাকশন মাধ্যমে ব্রেইনস্টর্মিং ইনশোর করতে পারবো, তাদের একটা রেলেভেন্স ইনশোর করতে পারবো। ধন্যবাদ। স্পিকার, প্রধানমন্ত্রী 7 মিনিটের বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি স্টেম সাবজেক্টের বাইরে যে আপনার কোনো ধরনের সাবজেক্ট এক্সিস্ট করা উচিত না। আপনার কখনো পাবলিক অ্যাডমিন দরকার না, আপনার কোনো ফিলসফি দরকার না, আপনার পার্টিকুলারলি পলিসি মেকিং এর মতো রিলেটেড বা জেন্ডার স্টাডিজের মতো সাবজেক্টের কোনো এক্সিস্টেন্সের দরকার নাই, বিকজ আপনার তো অলরেডি বাজেট কম এবং আপনার তো গোলই হচ্ছে স্টেমের রিসার্চ ইনক্রিজ করা। সো অন্য সাবজেক্টগুলো কেন এক্সিস্ট করা লাগবে সেটা নিয়ে তারা কোনো ক্লারিফিকেশন বা তাদের ওভারঅল ইমপ্রুভমেন্ট বা এইসব ছাত্রের ইনসেন্টিভ তাদের ওয়ার্ল্ডে কিভাবে এক্সিস্ট করবে আমরা এখন পর্যন্ত অপরিষ্কার। বিতর্কে ডাইরেক্ট এনগেজমেন্ট কম করবো, অনেক বেশি ইন্টিগ্রেটেড রেসপন্স হবে, কারণ আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে কিছু গুরু দায়িত্ব কখনো পালন করে, সে কখনো আপনাকে নেসেসারি সেট আপগুলো দেয় না, আপনাকে অপোজিশন এবং গভর্নমেন্ট টিমের স্ট্যান্সটা কখনো ক্লারিফাই করে এবং কনস্ট্রাকটিভ আর্গুমেন্টসগুলো ক্লারিফাই করে না। প্রথমত সেট আপ আপনারা বোঝা লাগবে, বাংলাদেশের 31টা পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আপনি বার্ষিক প্রায় 1.5 লাখ টাকা বরাদ্দ করে রাখেন। আপনারা বোঝা লাগবে যে তাদের সাইড অফ দ্য ওয়ার্ল্ডে আপনি যখন বরাদ্দকৃত হারটা কমানো শুরু করেন, তার মানে দেখতে কিরকম হয়তো বা যদি এরকম হতে পারে যে তারা যে সাবজেক্টগুলো বলে সেই সাবজেক্টটা আপনি বার্ষিক বরাদ্দকৃত 50,000 করলেন এবং স্টেমে আপনি ইনক্রিজ করে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা করলেন। সমস্যাটা হচ্ছে যে ছাত্রটা তার বিভিন্ন কারণে পাবলিককে চয়েস ইউনিভার্সিটি চয়েস করে, বিকজ তার কাছে ব্র্যাক বা আইইউটির মতো ইনস্টিটিউটগুলো অ্যাফোর্ড করা সম্ভব না, ওই মানুষগুলো তাদের সাইড অফ দ্য ওয়ার্ল্ডে কেমনে হায়ার এডুকেশন অ্যাক্সেস করবে বা তারা কিভাবে পড়াশোনা চালিয়ে যাবে, এটা
কোনো ক্ল্যারিফিকেশন তাদের সাইড অফ দ্য হাউসে নাই। বাট সবচেয়ে বড় সমস্যা সেকেন্ড সেটআপ, বাংলাদেশের রিসার্চ কম হয় এবং এই রিসার্চের সমস্যাটা তাদের আইডেন্টিফাই করা শুধু স্টেমে আটকায় যায় না, বাংলাদেশের আর্টস থেকে শুরু করে ফাইন্যান্স প্রত্যেকটা সাবজেক্টে রিসার্চ কম হয়। এখানকার প্রবলেমটা শুধুমাত্র ফান্ডিং না, প্রবলেমটা মাল্টিপল লেয়ারে। এক, আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশে আইআর ডিউটা আইআর এর মতো ডিপার্টমেন্ট থাকার পরও যেখানে আলাদা সাবজেক্ট আছে যে আপনি কারিকুলাম স্টাডিজ নিয়ে কাজ করেন, বাট স্টিল আপনার বেশিরভাগ ইউনিভার্সিটিতে আউটডেটেড কারিকুলামস এখনো পড়ানো হয়, যেখানে আমার মতো সিএসসি স্টুডেন্ট যতগুলো থিওরি মুখস্থ করছে আমি জানি না মানে এগুলো আমার জীবনে কেন কাজে লাগবে। বাট সেকেন্ডারিলি আপনি বিভিন্ন স্ট্রাকচারাল প্রবলেমস ফেস করেন, সেটা হতে পারে করাপশনের কারণে, যার কারণে আপনার অ্যাকচুয়ালি ইফেক্টিভ রিসার্চ হয় না, সেটা হতে পারে আপনার ক্যাম্পাস পলিটিক্স অস্থিরতার কারণ, যে কারণ স্ট্রাকচারাল প্রবলেমগুলোর কারণে রিসার্চের পরিবেশ তা কখনো একটা সেম টাইম এক্সিস্টই করে না। বাট আপনার মেরিটোক্রেটিক ইস্যু আছে বাংলাদেশে, যে নীলক্ষেতে দাঁড়ায় আপনার থিসিস বই ছাপায় পাশ করা হয়, সেটার কারণে আপনি কোনো মেরিটোক্রেসিটা প্র্যাকটিসই করেন স্টুডেন্ট অবস্থায়, এবং আপনি টিচার হায়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন পলিটিসাইজেশন দেখেন, যার কারণে আপনার মেরিটোক্রেসির প্র্যাকটিসটা আমরা বিশেষ করে এই প্রবলেমগুলোর কারণ যদি ওপেনিং গভর্নমেন্ট সলভ না করে ফান্ডিং আপনি 3 গুণ করেন, জীবনে জিল বস। বাট স্ট্যান্সটা বোঝার চেষ্টা করেন, কাউন্টার ফ্যাকচুয়ালটা ওপেনিং অপোজিশন বলতে এইটা না যে আমরা স্টেম থেকে ফান্ডিং কমায় দিব যে হয়তো তারা ক্লেম করে, ব্যাপারটা ঠিক এই জায়গা থেকে আপনারা বোঝা লাগবে যে বর্তমান যে প্রপোর্শনালিটি মেনটেন হয় অর্থাৎ জেন্ডার স্টাডিজ সাবজেক্টে এবং আপনার সিএসসি সাবজেক্টে যে প্রপোর্শনাল বরাদ্দ কিটা থাকে সেই জিনিসটাকে আমরা কন্টিনিউ করে যাব ওপেনিং অপোজিশন থেকে। বাট আমরা বিশ্বাস করি আমরা সেই স্ট্রাকচারাল প্রবলেমগুলো ফিক্স করবো যেগুলো অনেক বেশি নেসেসারি। বসেন, অ্যাপ্লাইড সায়েন্সে বাই ডিজাইন আপনার ইনভেস্টমেন্ট বেশি লাগে, এটা দেখতে কি রকম, এটা দেখতে হয় আপনার বিভিন্ন ফ্যাসিলিটিসের কারণে, সেটা হইতে পারে আপনার ল্যাব ইনস্ট্রুমেন্টের কারণে, এবং এই জিনিসটার কারণে অনেক ক্ষেত্রে আপনার ভর্তুকি থাকলেও স্টুডেন্টের অ্যাডিশনাল কিছু কস্ট জানা লাগে। আপনাকে 3টা সাবস্ট্যান্টিভে আনবো। ফার্স্ট সাবস্ট্যান্টিভ, পাবলিক ইউনিভার্সিটি ইনসেন্টিভ স্ট্রাকচারটা দেখতে কিরকম। আমরা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্রিয়েট করা হয় একটা কারণে, আপনি চান যে আপনি হায়ার এডুকেশনে মানুষকে ইনসেন্টিভ দেন, আপনার দেশে মানুষের অ্যাক্সেসটা ইনক্রিজ করেন। বাট সেকেন্ডারিলি আপনি চান ওই মানুষগুলো যে সাবজেক্টে পড়াশোনা করছে সে ওই ফিল্ডে অনেক বেশি স্পেশালাইজড হোক, শুধু ইন টার্মস অফ তারা যাতে লেটার অন স্পেশালাইজ ভাবে দেশকে কন্টিনিউ করতে পারে ভ্যালু অ্যাড করা বা রিসার্চ প্রত্যেকটা কাজে, রাইট? আমরা বিশ্বাস করি মাহেরা যে আপনাকে আইডিয়াটা দেয় যে আপনি বাংলা পড়েন এই কারণে যে আপনি বাংলা নিয়ে অনেক বেশি প্যাশন, দ্যাটস নট নেসেসারি টু। পাবলিক ইউনিভার্সিটির বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে রিয়ালিটি এটা যে তারা হয়তো বা অপশন থাকলে বাংলা না পড়ে তারা হয়তো ইকোনমিক্স বেছে নিত, বাট তারা বাংলা পড়তেছে বিকজ তাদের পক্ষে তাদের জন্য এই গ্রেড অফ শিক্ষা পাওয়ার অন্য অল্টারনেটিভ ছিল না। তার কাছে সাবজেক্টটা এই জিনিসটা বাই লটারি আসতেছে কারণ সে পরীক্ষা একটু কম নাম্বার পেয়েছে, এই রিয়ালিটি তারা বুঝে না। বাট সেকেন্ডারিলি আমরা বিশ্বাস করি যে আমার মতো বিউপিতে সিএসসি পড়া স্টুডেন্টও ফিউচারে হয়তো বা ঢাকা ভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্ট বা আইবি ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারে, বিকজ আমার হয়তো বা ওই ডিসিপ্লিনে কাজ করার ইচ্ছা নাই। সো মানুষ যে অনেক বেশি লকড ইন হয়ে যাবে ওই জায়গায় কাজ করতে বাধ্য, এই ইন্টার প্রেমিসটা এটা ভেরি ফার্স্ট প্লেস ভুল। আপনারা বোঝা লাগবে আমাদের সাইড অফ দ্য হাউসে কেন আমরা বিশ্বাস করি এই কাজটা যখন করেন তখন স্টুডেন্টের এগেইনস্টে আপনি অ্যাক্টিভলি ডিসক্রিমিনেট করেন, বিকজ গভর্নমেন্ট হিসেবে তাকে একটা ফেয়ার পার্টিসিপেশন সুযোগ আপনি দিতে চাচ্ছিলেন। মিনিং আপনি জানেন হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো এডুকেশনটাকে আপনি কখনো দিতে পারবেন না, বাট তার দেশে এক্সিস্ট করা একটা বড় লোকের ছেলে কম্পারেটিভে ওই কৃষকের ছেলে যারা সেম অ্যামাউন্ট অফ এডুকেশন পায়, সেম অ্যামাউন্ট অফ ক্যারিয়ার অপরচুনিটিস পায়, সেটা আপনি ইনক্রিজ করতে চান, রাইট? আমরা বিশেষ করে দ্য মোমেন্ট ইন টাইম আপনি বলে দিচ্ছেন যে নন স্টেম প্রত্যেকটা সাবজেক্টে ইজ নট নেসেসারি, এটা আপনি যখন ফান্ডিং কমান পাবলিকলি তখন ওই সাবজেক্টটার প্রতি আপনি অপমান করা শুরু করেন এবং এটার সোশ্যাল ভ্যালুটা কমান শুরু করেন। 3টা প্রবলেম এখানে। এক, আমরা বিশ্বাস করি স্টুডেন্টের এজেন্সি অথবা অ্যাক্সেস টু এডুকেশন আপনি রিডিউস করেন, বিকজ তাদের কথা যদি সত্যি হয় এবং এই মানুষটা খুবই মাইনরিটি হলেও দ্যাট ইজ ট্রু, ওই অনেকগুলো মানুষ প্যাশনেটলি জেন্ডার স্টাডিজ পড়ে, পিস অন কনফ্লিক্ট পড়ে বিকজ দেই বিলিভ, বা ওয়ার্ল্ড রিলিজন পড়ে বিকজ দেই বিলিভ এই জিনিস সাবজেক্টটা তার জন্য নেসেসারি এবং সে এখানে ফিউচারে কাজ করতে চায়, রিসার্চ করতে চায় বা পলিসি মেকিংয়ে কাজ করতে চায়। অর্থাৎ এই মানুষটা তাদের সাইড অফ দ্য হাউসে এক্সট্রা ৭৫,০০০ টাকা ইয়ারলি কিভাবে নিয়ে আসবে বা কিভাবে তার পড়ালেখা চালায়া যাবে এটা সুযোগটা পায় না। তাদের ওভারঅল এজেন্সি আপনি হার্ম করেন। একটা দেশের পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম বা গভর্নমেন্ট হিসেবে, আমরা বিশেষ গভর্নমেন্ট হিসেবে আপনি ফেল করেন। বাট সেকেন্ডারিলি আমরা বিশ্বাস করি
আপনি এই ন্যারেটিভটা ক্রিয়েট করেন এবং ন্যারেটিভের কারণে আপনি অনেক বেশি গভর্নমেন্ট হিসেবে ব্যাকলাশ ফেস করা শুরু করেন। আমরা বিশ্বাস করি আপনি ওই স্টুডেন্টটাকে কখনো বেস্ট জেন্ডার রিসার্চার হওয়ার সুযোগ দেন না, অথবা সে যে অ্যাডিশনাল নলেজ গেইন করবে সে সুযোগটা দেন না। বিকজ আপনি যখন ভর্তুকি কমান, ফ্যাসিলিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফান্ডিং কমে। এই ফান্ডিংগুলো কমার কারণে আপনার যে বেটার অ্যামাউন্ট অফ এডুকেশন নিশ্চিত হচ্ছে, ব্যাপারটা এমন না। বাট লাস্টলি আমরা বিশ্বাস করি ইউটিলিটি রিভার্স হয়, কারণ এমএনসি বা অন্যান্য প্রাইভেট কর্পোরেশনও ফিল করবে যে প্রত্যেকটা জবের ক্ষেত্রে আমার স্টেমের মানুষকে প্রায়োরিটাইজ দিতে হবে। অর্থাৎ ওই মানুষগুলো শিক্ষিত বেকার ইনক্রিজ করতে হবে। শিক্ষিত বেকার বাংলাদেশের কমন প্রবলেম হলো এটা কেন আরো বেশি প্রিন্সিপালি খারাপ, বিকজ আপনি বাই গভর্নমেন্ট সে ডিজাইনটা করতেছেন যার কারণে মানুষগুলো শিক্ষিত বেকার হচ্ছে। প্রত্যেকটা কারণে ওপেনিং অপরচুনিটি শুরু পরিসরে দুটি বিতর্ক আমরা মেনে নিতে রাজি আছি। হ্যাঁ, আমাদের কারিকুলাম আউটডেটেড এবং অনেক ধরনের প্রবলেম এই ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সিস্ট করে, কিন্তু এটির কারণ দুটি। এক, আপনি যদি আউটডেটেড কারিকুলামকে আপগ্রেড করতে চান আপনার দরকার ম্যাসিভ ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্ট করতে প্রত্যেকটা গভর্নমেন্টের মধ্যে ম্যাসিভ ফিয়ার থাকে যে আমি এই ইনভেস্টমেন্টটা করতে আলটিমেটলি টাকাগুলো আমি আলটিমেটলি কোথা থেকে পাবো, বা এই ইনভেস্টমেন্টের আউটকাম আলটিমেটলি আমি পাবো কিনা। সুতরাং আপনার একটি মানি রিসোর্স আলটিমেটলি বের করতে হবে যেটা আপনাকে ওজি প্রপোজ করে। বাট এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কেন বিতর্কের স্পিকার দিকটা কেন থার্ড ওয়ার্ল্ডে এবং বাকিদের এটা মেনে নিয়ে বিতর্কটা করতে হবে, কেননা আমরা বিশ্বাস করি ফার্স্ট ওয়ার্ল্ডে কখনো স্পিকার রিসোর্স কনস্ট্রেইন না, তাদের ফান্ডিং এর অপশন অসংখ্য জায়গায় স্পিকার রয়েছে। অর্থাৎ এই বিতর্ক ওইখানেই হবে যেখানে রিসোর্স লিমিটেড, অর্থাৎ অপরচুনিটি কস্ট এক্সিস্ট করে। এই জন্য স্পিকার আমি আপনাকে দুটি প্রিন্সিপাল জাস্টিফিকেশন দিব। প্রিন্সিপাল জাস্টিফিকেশন নাম্বার 1, আপনাকে বুঝতে হবে প্রথমে ভর্তুকি কখন স্পিকার দেওয়া হয় এবং কিভাবে দেওয়া হয়। আমরা মনে করি ভর্তুকি সেখানেই দেওয়া হয় যেখানে আপনার কস্টকে কমানো দরকার, এবং এটি দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকায় কিংবা ভ্যাটের টাকায় কিংবা সরকারি রাজস্ব খাত হতে, এবং এখানে সবসময় যেটা আমি বলি অপরচুনিটি কস্ট বিদ্যমান স্পিকার। অর্থাৎ আপনি এটি প্রবাবলি মেট্রো রেলে ইনভেস্ট করতে পারতেন, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, এর বদলে আপনি এখানে ইনভেস্ট করছেন। অর্থাৎ আপনাকে এনশিওর করতে হয় জনগণের টাকার ম্যাক্সিমাইজেশন যেন এখানে হয়। এর মাধ্যমে আমরা বিশ্বাস করি কেন এসটিএম সাবজেক্টগুলোতে ইনভেস্ট করার মাধ্যমে জনগণের টাকার ম্যাক্সিমাইজেশন করার দায়িত্ব সরকারের রয়েছে। কম্পারিজন নাম্বার 1, আমরা বিশ্বাস করি এই ধরনের সাধারণ সাবজেক্টগুলোতে তিনটি সমস্যা। এক, এর প্রায়োগিক দিক মানুষের প্রচুর পরিমাণে কম। 2, এইখানে জব অপরচুনিটি খুব বেশি পরিমাণে আমরা দেখতে পারি না। 3, মাননীয় স্পিকার, এইখানে একটি লং টার্ম ইনভেস্টমেন্ট হয় এবং আউটকাম সম্পর্কে আপনি অ্যাবসলিউটলি শিওর না বলে আমরা বিশ্বাস করি। বাট কেন এসটিএম এর সাবজেক্টগুলো অত্যন্ত বেশি বছর এগুলোকে ডিজার্ভ করে? 1, এখানে কস্ট স্পিকার, অ্যাডিশনাল কস্ট অনেক বেশি পরিমাণে বেশি। 2, স্পিকার, এইটার মাধ্যমে আপনি এক জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কর্মসংস্থান সৃষ্টি যখন অনেক দরকার, অর্থাৎ আপনি একটা এআই টুল ডেভেলপমেন্ট করলে কিংবা আপনি কোনো ধরনের স্পিকার প্রজেক্ট ডেভেলপমেন্ট করলে আপনি শত শত মানুষের জব ক্রিয়েশন করতে পারবেন। এইটাই স্পিকার আপনার জনগণের টাকার ম্যাক্সিমাইজেশন। এর মাধ্যমে ভিজুয়াল আউটপুট ক্রিয়েট হয় এবং মানুষজনের মধ্যে ট্যাক্স দেওয়ার যে প্রবণতা, এইটার আউটকাম মানুষ স্পিকার অ্যাবসলিউটলি বুঝতে পারে। সেকেন্ড জাস্টিফিকেশন, আমরা বিশ্বাস করি স্পিকার এই সাধারণ ডিগ্রি সমূহ স্পিকার কিভাবে হয় বা কি জায়গায় হয়। আমরা মনে করি এটা দেশীয় বিভিন্ন জায়গায় বা দেশের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিংবা কোনো ধর্মের ব্যাকগ্রাউন্ড নিয়ে হতে পারে। কেমন হতে পারে জিনিসটা? দেশের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রিসার্চ, ফিলোসফির ব্যাকগ্রাউন্ড নিয়ে রিসার্চ, কোনো থিওরিকে আবিষ্কার করা, এবং হয়তো স্পিকার ধর্মীয় কোনো ধরনের আইডিওলজি আলটিমেটলি নিয়ে কথাবার্তাগুলো বলা। মুশকিলের ব্যাপারটা হলো গভর্নমেন্ট যখন এখানে ডিরেক্টলি ফান্ডিং করে সেটি বায়াস হওয়ার চান্সেস অনেক বেশি পরিমাণে হায়ার। আমরা মনে করি এই ধরনের সাবজেক্টগুলোতে মাল্টিপল ফান্ডিং স্পিকার অনেক বেশি পরিমাণে দরকার। মাল্টিপল ফান্ডিং কিভাবে আমাদের পৃথিবীতে হতে পারে? প্রবাবলি ফিলোসফি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন, প্রবাবলি ধর্মের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে, মাল্টিপল জিনিস আলটিমেটলি ফান্ডিং থাকলে একজন আরেকজনকে চেক অ্যান্ড ব্যালেন্স আলটিমেটলি করতে পারে। এই চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমরা মনে করি বেটার আউটকাম আমরা আপনাকে দিতে পারছি। বাট মুশকিলের ব্যাপারটা হলো এইখানে কর্পোরেট ফান্ডিং এরও এক্সাক্ট ইনসেন্টিভটা রয়েছে তিনটি কারণে। এক, কর্পোরেটটা ওখানে ফান্ডিং করে যেখানে মানুষকে আলটিমেটলি কম্পিটিশন কম। গভর্নমেন্ট এক জায়গায় ইনভেস্ট করলে আরেক জায়গায় কম্পিটিশন কম। কেন আউটকাম কম থাকলেও কর্পোরেটটা ওখানে আলটিমেটলি ইনভেস্ট করে? কেননা তাদের ওয়ার্ল্ড রিকগনিশন দরকার, তাদের বস্তুটা সিএসআর করার জন্য আমি সোসাইটির ইনপুটের জন্য কাজ করছি এটা দরকার। এবং সাধারণ ডিগ্রিগুলোতেই সোসাইটাল ইম্প্যাক্ট আপনি বস্তুটা দেখাতে পারবেন। এইটা বস্তুটা আপনি এসটিএম এ করে স্পিকার আপনি নিজের বেনিফিটটাকে মানুষের বেশি দেখবে তাদের সোসাইটাল ইম্প্যাক্ট। 3 নম্বর আর্গুমেন্ট, এই পৃথিবীটা বর্তমানে দেখতে কেমন? আমরা বিশ্বাস করি পৃথিবীটা প্রচন্ড পরিমাণে ক্যাপিটালিস্ট, প্রচন্ড পরিমাণে ফাস্ট পেসিং ওয়েতে আগাচ্ছে
এবং এইখানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রচুর দ্রুত পরিমাণে হচ্ছে। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট কখনো স্ট্যাক হয়ে গেলে ওই ইনভেস্টমেন্ট গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করা বাদে আর কোনো ধরনের আপনার অপশন নেই বলে আমরা বিশ্বাস করি। কিন্তু আপনার সাধারণ ডিগ্রিগুলো অনেক বেশি পরিমাণে স্টাক শত শত বছর ধরে এক জায়গাতে রয়েছে। অর্থাৎ আমরা বিশ্বাস করি ওই সকল জায়গায় আপনি যদি অ্যাক্টিভিটি ইনভেস্টমেন্ট না করেন সেই মুহূর্তে আপনি পৃথিবী থেকে পিছিয়ে পড়বেন, যেটা আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে পড়া প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীর উপরে ইনজাস্টিস করছে এবং পৃথিবী থেকে তাদেরকে পিছিয়ে দিচ্ছে, যেটা আমরা মনে করি অ্যাবসলিউটলি ইনজাস্টিস। বা চতুর্থত আমরা মনে করি এই পৃথিবীটা অ্যাবসলিউটলি আনইকুয়াল এবং আপনি আনইকুয়ালকে ইকুয়ালিটিকে বেশি ম্যাক্সিমাইজ করছেন। কিভাবে? ভিজুয়ালাইজেশনে আসি। আমরা মনে করি যারা এসটিএফ সাবজেক্টে পড়ে তাদের কি কি দরকার হয়? প্রবাবলি একটা ভালো পিসির প্রয়োজন হয়, প্রবাবলি অনেক জায়গায় সার্ভে করতে হয়, প্রবাবলি তাদের বিদেশে যাওয়া লাগতে পারে। এইটার জন্য আপনার কি লাগে? ফিক্সড কস্ট লাগে। এই ফিক্সড কস্টটা একটা স্টুডেন্টকেই বিয়ার করতে হয়, কখনো ইউনিভার্সিটি বিয়ার করে না। কিন্তু কম্পারিজনের সাধারণ ডিগ্রিতে আপনার কি লাগছে মাননীয় স্পিকার? আপনার প্রবাবলি হস্পিটাল রিসার্চ করার জন্য বিশ্ববিদ্যালয় ফান্ডিং করছে, আপনি হস্পিটাল ক্লাস বাদ দিয়ে বিসিএস এর পড়া পড়ছেন, এগুলোই তো লাগে। আর কি লাগে? মুশকিলের ব্যাপারটা হলো তারা যে মাইনরিটির আলাপটা দিল, মুশকিলটা এখানেই। তখন মাইনরিটিকে বলা হয় তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো না, তুমি এসটিএম সাবজেক্ট পড়ো না, রেদার তুমি আরবি পড়ো, রেদার তুমি আলটিমেটলি স্পিকার এমন করে বাংলার মতো সাবজেক্ট পড়ো। অর্থাৎ তখন সোসাইটাল ইনইকুয়ালিটিকে আপনি যথাসম্ভব ম্যাক্সিমাইজ করছেন। আমাদের পৃথিবীতে এইখানেও একটা গরিব মানুষ স্বপ্ন দেখতে পারে আমি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, কেননা গভর্নমেন্টের ফান্ডিং আছে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে সোসাইটাল ইকুয়ালিটি আমরাই তৈরি করছি। পঞ্চমত আমরা মনে করি এই পৃথিবীর সাথে আমাদের একটি বিশাল গ্যাপ রয়েছে। অর্থাৎ আমাদের ডিগ্রিগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ডিপ্লোমা ডিগ্রি হিসেবে গণ্য করে, হুইচ মিনস আমাদের সবচেয়ে ভালনারেবল সাবজেক্ট কোনগুলো? ভালনারেবল সাবজেক্ট হলো এসটিএম সাবজেক্টগুলো। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম পৃথিবীর সাথে আমরা একটি গ্যাপ কমাতে পারছি। এটার ইম্প্যাক্ট দুটি, এক ইন্টারন্যাশনাল রিকগনিশন আনা, দুই ইন্টারন্যাশনাল ফান্ডিং আনা। যেই মুহূর্তে ইন্টারন্যাশনাল এসটিএম সাবজেক্টগুলোতে ইন্টারন্যাশনাল ফান্ডিং আসবে সেই মুহূর্তে প্রবাবলি 20 বছর পরে আমরা আবারও সাধারণ সাবজেক্টগুলোর ফান্ডিংকে ইনক্রিজ করতে পারবো, আবারও বেশি মসলা দিতে পারবো। এইটি কোনো ধরনের সমস্যা হয় বলে আমরা বিশ্বাস করি না। ষষ্ঠত আমরা মনে করি আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে এবং আমাদের বাস্তুকার ম্যাক্রো প্রজেক্টগুলোতে আমরা কোনো বেসিক ইঞ্জিনিয়ার পাই না। অর্থাৎ আমাদের দেশের টাকা বাইরে যাওয়ার যে সম্ভাবনা সেটি দিন দিন ধরে বাড়ছে। অর্থাৎ আমার দেশের দায়িত্ব ছিল, আমার দেশের সরকারের দায়িত্ব ছিল এমন জায়গায় ইনভেস্ট করা যেই জায়গাতে বাস্তুকার আপনি সর্বোচ্চ মানুষজনকে ব্রেন ড্রেন না হওয়াকে নিশ্চিত করতে। আমাদের পৃথিবী এটাকে নিশ্চিত করতে পারে। ঐশ্বরিয়া পুরো ডিবেট দিচ্ছে যায়, তাকে নতুন করে ডিবেট শুরু করা ছাড়া আর কোনো উপায় বাস্তুকার আমরা বিশ্বাস করি নেই। থ্যাংক ইউ। ওজিপুরা ডিবেট আপনাকে এটাই সামারাইজ করে এট দি এন্ড অফ দ্যাট ভর্তুকিগুলো কেন আপনি দুইটা জায়গাতে দরকার। কারণ এট দি এন্ড অফ দ্যাট জিলের কাছে মনে হয়েছে স্টেম বাদের দুনিয়াতে কিছু এক্সিস্ট করে না, কারণ আপনার কারিকুলাম এতটা খারাপ, আপনাকে খালি বুঝাইছে সিএসসি পড়তে হবে আর বিবিএ পড়তে হবে, এমবিএ করবা, আইবিএ থেকে যাবা, ডিবেট করবা সাইফার ভাইয়ের সাথে, তারপর তুমি চলে যাবা কোন একটা এমএনসিতে। এইটার বাইরে ওজির দুনিয়া এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না বলে বিলিভ করি? কারণ আপনি দেখেন ওরা পুরোটা টাইম যে ডেলুলু একটা ওয়ার্ল্ডে থাকে, সেটা হচ্ছে যে রিসার্চ করতে গেলে স্যাম্পল সাইজ লাগবে অনেক বেশি, কিন্তু পি ভ্যালুর মতো কনসেপ্ট ওরা জানে না। কারণ কি? ওই যে আপনার আউটডেটেড কারিকুলাম সবাইকে রিসার্চার একদিন বানাইতে পারে না, ইনোভেশনগুলো বানাইতে পারে না। কেন বানাইতে পারে না এবং কেন এট দ্য এন্ড অফ দ্য ডে সবগুলো জায়গাতে স্যাম্পল সাইজ এত বড় দরকার নাই? রিসার্চের অনেক স্পেকট্রাম আছে, অনেক অনেক মেট্রিক্স আছে, আপনি কখনোই কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভকে একভাবে চিন্তা করতে পারবেন না। এইটাই হচ্ছে আপনার বড় আউটডেটেড কারিকুলামের প্রবলেম। কারণ আপনার কারিকুলামটা কোনোদিন আপনাকে শেখায় না রিসার্চ মেথোডলজির মতো জায়গাগুলো কি, যেটা হামিদ বারবার বলে যায় যে কারিকুলামটাতে আপনি যখন প্রফেসরগুলোকে রিক্রুট করার চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন যে কোনো একটা ফেমাস বাংলাদেশি ইউনিভার্সিটি থেকে পড়লেই ওরা ভালো টিচার হয়ে যাবে। বাট এট দি এন্ড অফ দ্য ডে কোন জার্নালের ইন্ডেক্সে কত নাম্বার আছে ওদের, এটা ওদের কাছে ম্যাটার করে না। কারণ ওরা তো বুঝেই না এট দি এন্ড অফ দ্য ডে রিক্রুটমেন্ট কিভাবে করবে। লাস্টলি আপনি এট দি এন্ড অফ দ্য ডে ওই যে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করে সেটা হচ্ছে যে হায়ার এডুকেশন সিস্টেমে ওরা আর্টস কমার্সকে গুনে না। কেন গুনে না? কারণ ওদের কাছে মনে হয় এট দি এন্ড অফ দ্য ডে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে স্টেম অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট এবং ওরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক ভালো পরিমাণ লেবার সাপ্লাই করতে পারবে, চিপ লেবার। তার মানে এট দি এন্ড অফ দ্য ডে যে পরিমাণ সিএইচসি গ্র্যাজুয়েটস আপনার বের হইতেছে, এগুলো আপনার ডিগ্রিধারী চিপ লেবার, এগুলো আপনার কোনোভাবেই হায়ার এডুকেশনে গিয়ে কন্ট্রিবিউট করতে পারে না। এটাই হচ্ছে আপনার কারিকুলামের প্রবলেম। এট দি এন্ড অফ দ্য ডে ভর্তুকি দিয়ে আপনি একাডেমিক পারপাস, যে পারপাসটা ওরা বারবার বলার চেষ্টা করে কিন্তু কোনোভাবে মিলে না, সেটা হচ্ছে যে রিসার্চ করাইতে পারবেন আপনি, এক, এটা কখনোই টাকা বাড়ায় আপনি করতে পারবেন না, দুই, আপনি এট দি এন্ড অফ দ্য ডে কারিকুলাম অনেক
প্রবলেম, কারণ আপনার মেইন একদম যদি আপনি নিচের লেভেলে চলে যান প্রবলেমটা ওইখানে এক্সিস্ট করে। থার্ডলি যেটা হামিদ আপনাকে বোঝানোর চেষ্টা করে যে দেখেন এট দি এন্ড অফ দ্য ডে মানুষের এজেন্সিগুলো হার্ম হয়। কেন হার্ম হয়? আপনাকে এটা বিশ্বাস মেনে নিতেই হবে যে পাবলিক ইউনিভার্সিটিতে সবাই ওরা যেটা বলে যে ওরা আগে থেকে ডিসিশন নিয়ে নেয় আমরা বাংলায় পড়বো, কিন্তু না, আপনি পরীক্ষায় খারাপ করছেন, আপনি বাংলা পাইছেন, আপনার পড়া ছাড়া উপায় নাই। যেহেতু আপনার আর কোনো কিছু পড়ার উপায় নাই, ওইখানেও যদি আজকে আপনার অন্যান্য সাবজেক্ট এক্সপ্লোর করার মতো জায়গা না থাকে, ওই জায়গাতে দাঁড়ায় থেকে আপনি কিভাবে এই থিওরামগুলোকে অ্যাকচুয়ালি আপনি নতুন করে ইনোভেশনের জায়গাতে নিয়ে যাবেন, আপনি কিভাবে এই চিরন্তন সত্য কনসেপ্টগুলোকে এনে কোয়েশ্চেন করা শুরু করবেন, এই জিনিসগুলো তো তখন এক্সিস্ট করবে না। কারণ আপনি এখন এটাই বিলিভ করেন যে স্টেমের মতো সাবজেক্টে আপনার শুধুমাত্র ফান্ডিংগুলো দরকার, রিসার্চ ইনোভেশন ওখানেই আসে। কারণ আজকে আপনার গভর্নমেন্ট বেঞ্চ বিলিভ করে রিসার্চ বলতে শুধু নতুন থিওরি, তারা সেকেন্ডারি অ্যানালাইসিসকে মানে না, মেটা অ্যানালাইসিস বুঝে না, কারণ তাদের কাছে রিসার্চের সংজ্ঞাটাই শুধুমাত্র নতুন ইনোভেশন। এইটা আপনার কারিকুলামের সবথেকে বড় ফেইলিয়ার যেটা আমাদের সামনে দাঁড়ায় আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যখন বলতেছেন যে ওভার গ্লোরিফিকেশন হবে এই সাবজেক্টগুলোর, এই সাবজেক্টগুলো দিন শেষে কেউ পড়তে চায় না। আমি আসলে জানি না বাংলাদেশের মতো ওয়ার্ল্ডে দাঁড়ায় থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কেউ চাকরি সিকর না করতে যে শখ কইরা কে ম্যাথস পড়ে, আমি চিনি না কাউরে এরকম। বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি যদি এই পুরো প্রেমাইস মেনেও নেই ওদের যে হ্যাঁ ওভার গ্লোরিফিকেশন আজকে সবাই বাংলা পড়া শুরু হবে, লিঙ্গুইস্টিক রিসার্চ নামে একটা জিনিস আছে, তার মানে প্রত্যেকটা সাবজেক্ট রিসার্চের বাহিরে না, none of the subjects are beyond research। এই ধরনের আইডিয়াটা কারিকুলামে বা এডুকেশন সিস্টেমে এক্সিস্ট করে। আপনি যে মোমেন্ট ইন টাইমে ভর্তুকি দেওয়া বন্ধ করে দিবেন, প্রত্যেকটা সাবজেক্টে যে রিসার্চ করার স্কোপ থাকে ওই স্কোপটা বের হয়ে চলে যাবে। এইটা কখনোই গভর্নমেন্ট থেকে আমরা চাই না। আমরা চাই মেরিটোক্রেটিসির থ্রুতে এই জিনিসগুলো পলিশ হইতে থাকুক, এজেন্সি অফ স্টুডেন্ট সবসময় বরাদ্দ থাকুক, এবং এট দি এন্ড অফ দ্য ডে ওই যে পঞ্চগড়ের ছেলেটা আজকে হয়তো ডিউতে এসে পড়তেছে, ও যদি ম্যাথস ভুল করে পায়ও ফেলে, অ্যালজেব্রা পড়েও যাতে ও কিছু একটা যদি মনে করে যে আমি রিসার্চার হইতে চাই, আমি নতুন থিওরি বানাইতে চাই, বা আমি এক্সিস্টিং থিওরির ক্রিটিসিজম করতে চাই, ওই স্কোপটা যাতে থাকে। আরেকটা বড় মিসকনসেপশন ভাঙে ওদের কথা হইতেছে যে রিসার্চ পাবলিকেশনের সাবস্ক্রিপশন ফি অনেক লাগে না, এটা এইদার ওয়ে আপনার ইউনিভার্সিটির কিনতেই হয়, এটার জন্য নতুন করে টাকা লাগবে না। যদি আমি ধরেও নেই যে আপনাদের ওয়ার্ল্ডে আলাদা করে আপনি সবার জন্য পাবলিকেশনে কিনতেছেন, ওই যে আপনি লাস্টে একটা কথা বলে গেলেন না টেকনোলজিক্যাল ইনোভেশনের জন্য ইন্টারন্যাশনাল ফান্ডিং আসে, এটার জন্য আপনার ভালো প্রফেসর লাগবে, যেটা আপনি আপনার সিস্টেমে আনতে পারতেছেন না। বাট আমার সিস্টেমে আমি যখন ভর্তুকিগুলো সমানভাবে ডিস্ট্রিবিউটেড না করে আমি যেভাবে রাখতেছি, কারিকুলামগুলো আস্তে আস্তে মডিফাই করতেছি, আমি আমার মেরিটোক্রেসিকে উঠায় নিয়ে আসতেছি, ওইখানে দাঁড়ায় থেকে আমি আমার ফান্ডিংটা বেটার আনতে পারতেছি। কারণ আজকের দুনিয়ায় দাঁড়ায় থেকে আমার টিচাররা জানে কোথা থেকে ফান্ডিংটা উঠায় আনতে হবে, কোথা থেকে গ্র্যান্টস অ্যাপ্লিকেশন করতে হবে। আমার টিচার গ্র্যান্টস বুঝে না, আমার টিচার খালি টাকা চাওয়া বুঝে। ওইটা যদি না থাকে আজকে, তখন আপনি এই সিস্টেমের থ্রুতে বেটার টিচার পর্যন্ত রিক্রুট করে আনতেছেন। বলজিল তাড়াতাড়ি আপনি আমরা বলছি আউটডেটেড আলটিমেটলি কারিকুলাম, আমাদের পৃথিবীতে তো সলিউশন আছে, ভর্তুকি পাইলে আপনি ল্যাব ফ্যাসিলিটিস ইমপ্রুভমেন্ট থেকে সকল কিছু করতে পারবেন। আপনার পৃথিবীতে সলিউশনটা কি? যেটা আমার তো সলিউশন দেওয়ার বার্ডেনই না, কারণ আমি তো চাইতেছি যে এখন যেভাবে চলতেছে ওইটাই চলুক। আমি তো সলিউশন আপনাকে এটাই দিতেছি, এইভাবে চলাই আমি আস্তে আস্তে আমার সিস্টেম ইমপ্রুভ করব, এবং এট দ্য সেম টাইম সলিউশনের ক্ষেত্রে আমি আপনাকে এটাও বলতেছি যে আমার সিস্টেমকে যদি আপনার ভাঙতে হয়, আমার এই কোয়েশ্চেন এই ভর্তুকির সিস্টেমটা রেখে আমার স্টুডেন্টকে তো আমি বার্ডেন দিতে পারি না। আজকে ওকে পড়ার জন্য আমি 10 লাখ টাকা চার্জ করতে পারবো না এট দি এন্ড অফ দ্য ডে, তখন আমার হায়ার এডুকেশনের অ্যাক্সেস, পাবলিক ইউনিভার্সিটির অ্যাক্সেস তো আস্তে আস্তে কমতে থাকবে। আমার তো এই স্টুডেন্টগুলো তখন আর জায়গা পাবে না, ওর জায়গা দিন শেষে কি থাকবে, একটা বি গ্রেড বা সি গ্রেড হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, ওইখানে দাঁড়ায় থেকে আপনার তখন আরো মাথায় বাড়ি পড়বে যে হায় হায় রিসার্চ ইনোভেশন কেন হইতেছে না। ও আপনাকে ক্লিয়ারলি দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করে যে দেখেন এট দি এন্ড অফ দ্য ডে এই সাবজেক্ট স্পেশালাইজেশনগুলো আমার দুনিয়াতে দরকার আছে, মাদার সাবজেক্ট, বা এট দি এন্ড অফ দ্য ডে এই প্রত্যেকটা অ্যাপ্লাইড সায়েন্সেরই একটা না একটা ফিলোসফিক্যাল আইডিয়া ছিল যেখান থেকে এই থিওরিগুলো আসছে, যেটা হামিদ আপনাকে বলে। এট দি এন্ড অফ দ্য ডে আমরা আপনাকে এই কনক্লুশনটা ড্র করি যে আপনারা যে বলতেছেন হুট করে ওভার গ্লোরিফিকেশন হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না। কারণ আপনাদের মধ্যে হচ্ছে কর্পোরেট ফান্ড করবে, অন্য মানুষ ফান্ড করবে, আপনাদের যদি ওই হিসাবে আমার আগাইতে হয় তাহলে আমার এডুকেশন সিস্টেমই পুরো বন্ধ করে দিতে হবে। কিন্তু এইটা তো সলিউশন না, সলিউশনগুলো আমার সিস্টেমেটিক জায়গাতে হাত দেওয়া। আজকে আমি যদি ভর্তুকি হঠাৎ করে সিএসসি তে বাড়ায় দেই বা স্টেম বা যে কোনো অ্যাপ্লাইড সাবজেক্টে বাড়ায় দেই, এগুলো কোনোভাবেই সলভ হবে না। তার মানে কি আপনার এইটা বিলিভ করতে হবে যে আপনার কারিকুলাম হয়তো চেঞ্জ করতে হবে, এটা আপনি কোনোভাবেই ওটার জন্য যে ভর্তুকিটা আপনি এখান থেকে টাকা সরায় নিয়ে ওখানে দিয়ে দিতেছেন এরকম না। এই জন্য মিনিস্ট্রি এক্সিস্ট করে। এটা ডিবেটের আমি জানি না আসলে পার্ট কেমন আনছে, বাট আনছে যেহেতু তাহলে রিবাটাল দিতে হইতেছে। লাস্ট একটা ডিরেক্ট একটা এঙ্গেজমেন্ট করি মাহিরার সাথে, সেটা হচ্ছে মাহিরা আমাকে এট দি এন্ড অফ দ্য ডে বলে যে দেখেন আমরা যে বলতেছি যে অ্যাপ্লাইড রিসার্চ করতে গেলে আমার যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার এবং যে ক্যাপাসিটিটা দরকার ওইটা ইটসেলফ আমার স্টুডেন্টের নাই। ওই স্টুডেন্টের যেহেতু আমার নাই, তাহলে আমি এই টাকাটা দিয়ে
প্রতি বছর ডিইউ থেকে যখন রিপোর্ট আসে, বুয়েট থেকে রিপোর্ট আসে, কোটি কোটি টাকা ফান্ড ওরা ইউজ করতে পারে নাই। বিষয়টা যদি আজকে এরকমই হইতো, ভর্তুকি দিয়ে আপনি ভালো রিসার্চার বানাইতে পারতেন, এই লম্বা লম্বা রিপোর্টগুলো আসতো না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ও আপনাকে এইটা প্রোভাইড করে যায় যে কারেন্ট স্ট্যাটাস করতে প্রবলেমগুলো কি কি, ওই প্রবলেমগুলো সলভ করার জন্য ভর্তুকি কমায় দেওয়া সলিউশন না। লাস্টলি আপনাকে এটা বলে যায় যে কেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই সলিউশনগুলো রিচ করার জন্য আমি কখনো একটা স্টুডেন্টকে বার্ডেন করতে পারি না। ভেরি ভেরি প্রাউড টু অপোজ। আমি ঠিক শিওর না আপার হাউসের ডিবেটটা কেন স্পেসিফিক্যালি থার্ড ওয়ার্ল্ডেই হইতে হবে এবং কেন স্পেসিফিক্যালি থার্ড ওয়ার্ল্ডের কথা বললো তারা একদম বাংলাদেশ নিয়ে বিতর্ক করছে, এটা আমি শিওর না। কারণ এটা প্রবলেমটা কোন জায়গায়, নেসেসারিলি ফার্স্ট ওয়ার্ল্ডে সব পাবলিক ইউনিভার্সিটি ভালো এমন না। এটার এক্সাম্পলটা কি? এটার এক্সাম্পলটা হইতেছে নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যে পাবলিক ইউনিভার্সিটিটা থাকবে এবং বাফেলো স্টেটের মধ্যে একটা গ্রামের মধ্যে যে পাবলিক ইউনিভার্সিটি থাকে, সেই দুইটা একই পাবলিক ইউনিভার্সিটি একই দেশের হওয়া সত্ত্বেও দুইটার ফান্ডিং এর পরিমাণ সেম না এবং দুইটার অবস্থা একদম কমপ্লিটলি সেম না। সেম গোস মালয়েশিয়াতে, আপনি কুয়ালালামপুরের কথা যদি চিন্তা করেন, ওই জায়গার ইউনিভার্সিটির অবস্থা যেরকম এবং আপনি যদি কোয়ান্টানের কথা চিন্তা করেন, ওই জায়গার ইউনিভার্সিটির অবস্থা সেম না। এটা কেন ইম্পর্টেন্ট এই বিতর্কে? এটা এই কারণে ইম্পর্টেন্ট কেননা আপনি এক এক জায়গায় এক এক রকমের ফান্ডিং পান এবং আপনার ফান্ডিংগুলোকে আপনি কিভাবে ব্যবহার করেন এটাও ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিউ ইয়র্ক সিটির একটা ইউনিভার্সিটি যেই পরিমাণ ফান্ডিং কর্পোরেশনসের থেকে পায়, এই সেম পরিমাণ ফান্ডিং কিন্তু বাফেলোর একটা গ্রামের একটা ইউনিভার্সিটি সেম পরিমাণ ফান্ডিং পাবে না। ওরা সেম পরিমাণ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কও পায় না। তার মানে হচ্ছে ওদের কাছে এমনি কাজের পরিমাণ কম আছে এবং এই কারণে ওদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট হাই। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এটা যে ওদের রিসোর্সেস অনেক ফাইনাইট, সেটা আপনি থার্ড ওয়ার্ল্ডে হন অথবা ফার্স্ট ওয়ার্ল্ডেই হন, তবু যেহেতু আপনার রিসোর্সেস কম তার মানে আপনার লাক্সারিও কম। এটার ইম্প্যাক্ট কি কি পড়ে ইউনিভার্সিটির মধ্যে? এর ইম্প্যাক্ট যেটা পড়ে, ওদের টিচার রিটেনশন কম হয়। তার মানে হচ্ছে ওইসব ইউনিভার্সিটিগুলো টিচারদের ধরে রাখতে পারে না, কারণ ওদের তো কাছে টাকা নেই, কারণ ওদের তো ভালো ভালো ফ্যাসিলিটি দিতে পারে না, ভালো ভালো ল্যাব দিতে পারে না। এটা ইম্পর্টেন্ট কারণ আপনি এই টাকাগুলো দিতে পারলে আপনি ওই জায়গার শিক্ষকদেরকে আপনি ইন্সপায়ার্ড করতে পারতেন ওখানে পড়ানোর জন্য। তাহলে বিতর্কের ট্রেড অফটা কোন জায়গায়? আমরা এই বিতর্কে যেটা ওপেনিং হাউসরা বলছিভাবে বলতে পারে না যে আমরা ট্রেড অফটা কোথায় করতেছি। ট্রেড অফটা হচ্ছে হ্যাঁ শিওর, যদি আপনার মানুষজন সাহিত্য বা দর্শনে পড়তে না চায় এখানে আমাদের সমস্যা নাই, কারণ আপনি যখন একটা টাকা ইনভেস্ট করেন আপনি ওটা থেকে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট চান এবং এই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট, কারণ আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট না করতে পারেন আপনার জন্য প্রবলেমেটিক। এটা সবচেয়ে সুন্দর এক্সাম্পলটা কি? সবচেয়ে সুন্দর এক্সাম্পলটা হচ্ছে হামিদ ভাই যখন আপনাকে এসে বললো, ও আপনি যদি অর্থনীতিতে পড়তে না চান তাহলে তো আপনি বাংলা পড়তে চান। কেন আপনি কি মনে হয়? আপনার মনে হয় যে আমি ইউনিভার্সিটিতে মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারলেই সবচেয়ে বড় আমার লাভ, কারণ ওই ডিগ্রিটাই সবচেয়ে বড়। এখন আপনার কি মনে হবে না যেহেতু বাংলায় ফান্ডিং কম তার মানে আমার বাংলায় গিয়ে লাভ নেই, তাহলে আমি কি করবো? তার মানে আমি এখন ডিপ্লোমা করতে যাবো বা আমি প্রশিক্ষণমূলক কাজে যাবো, কারণ আমি প্রশিক্ষণমূলক কাজগুলো থেকে প্রবলি তাড়াতাড়ি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাইতে পারি। তার মানে যেই ছেলেটা বা যেই মেয়েটা চিন্তা করতেছে যে আমার ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি দরকার, ও এখন ডিগ্রি কেন্দ্রিক না হয়ে ও এখন চিন্তা করবে আমি কোথা থেকে আমার জীবনের ভালো করতে পারি। এবং এইটা ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্ল্ডে, কেন যেই ছেলেটা চাকরি না পাওয়ার কথা ওদের ওয়ার্ল্ডে, যেখানে তারা বলতেছে ও তো জোর করে বাংলা পড়তেছে এই জন্য ওকে জোর করে বাংলা পড়াও, আমরা তাদের এইটা বলতেছি ওকে এই জায়গায় ইন্সপায়ার করো যে তুমি বাংলা না পড়ে যেখান থেকে তাড়াতাড়ি চাকরি পেতে পারো সেই জায়গায় যাও, এটা ওর লাইফের জন্য বেটার। এটার এক্সাম্পল হচ্ছে চায়না, যেখানে ডিপ্লোমা স্টাডিজ করা হাইলি ভ্যালু করে, কারণ তুমি ডিপ্লোমা স্টাডিজ করে তাড়াতাড়ি জব পেতে পারো। বাট সেকেন্ডারিলি এটা ইম্পর্টেন্ট কেন? সবার কথা কি সাহিত্যের মধ্যে ভর্তুকি কম, তাই আপনি আরো কমাবেন কেন? আমরা বলছি এইটাই সত্যি, যদি এইটা সত্যি হয় তার মানে সাহিত্যে এটা আরো বেটার। কেন সাহিত্যের মধ্যে বা দর্শনের মধ্যে যখন আপনি যাচ্ছেন যদি আপনার ভর্তুকি কমই থাকে এবং এখন আপনি ইন্সপায়ারও করতেছেন ওখানে যাওয়ার, কেউ না কেউ তো যাবে, মানে এমন তো ওদের এবং এজেন্সির আইডিয়াটা ফালতু, আমি এটা আপনি প্রমাণ করতেছি। প্রথমত আপনি ওই জায়গায় যাবেনই, তাই না? কারণ কারো যদি এখন ইচ্ছা থাকে যে আমি বাংলাই পড়বো বা আমি সাহিত্যই পড়বো, ও এখন যাবে। কিন্তু তার মানে কি, আগে যদি আপনার ওখানে ভর্তুকি বেশি দেওয়ার কারণে 10টা ছাত্র আসতো, এখন প্রবলি 10টা ছাত্র না এসে এখানে এখন 8টা ছাত্র আসবে বা 5টা ছাত্র আসবে। তার মানে কম টাকাকে বেটার ভাবে আপনি ছাত্রদের মধ্যে অ্যালোকেট করতে পারবেন। এটা কেন বেটার? যেটা ওপেনিং গভর্নমেন্ট বলেনি, কারণ আপনি কম টাকাগুলো যদি ওদেরকে অ্যালোকেট করেন ওরা বেটার ভাবে রিসার্চ করতে পারবে, বেটার ভাবে ওইখান থেকে আউটকাম পাইতে পারবে। তার মানে আমাদের ওয়ার্ল্ডে আপনি বেটার ভাবে আউটকামটা দিতে পারতেছেন যদিও আপনার কাছে কম টাকা আছে। তার মানে এটা বেস্ট কেস ইউনিভার্সিটির ক্ষেত্রে যে ও দুই ক্ষেত্রেই বেটার আউটকাম পাচ্ছে। এজেন্সির আইডিয়াটা কেন ফালতু? একটা বিতর্কে দাঁড়ায় প্রিন্সিপালি এজেন্সির কথা বললেই সুন্দর লাগে না কেন? এটা কারণ হচ্ছে যদি এজেন্সির কথা সত্যি হইতো সবাইকে সাহিত্যের প্রতি ইন্সপায়ার করতে হবে, তাহলে আপনি মানে ইঞ্জিনিয়ারিং যেই পরিমাণ ভর্তুকি দেন সেই পরিমাণ ভর্তুকি আপনি সাহিত্যও দিতেন, সেই পরিমাণ ভর্তুকি আপনি বাংলায়ও দিতেন। আপনি এটা করেনই না, কারণ আপনি ইনহেরেন্টলি মেনেই নিছেন যে আপনি ওখান থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন না। যদি এইটাই সত্যি হয় তার মানে হইতেছে আপনার এখন ওই সব জায়গায় আপনার ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হাই হবে, কারণ এটা বেটার ফর দ্য ইউনিভার্সিটি। কামিং ব্যাক টু আমাদের আর্গুমেন্টস, কেন আমাদের আর্গুমেন্টসের মধ্যে আপনার ইউনিভার্সিটির জন্য এটা বেটার হয় এবং আপনার সেকেন্ড অফ অল গভর্নমেন্ট
গভর্নমেন্টের জন্য তার ফান্ডিংটা বেটার ভাবে হইতেছে। ফার্স্ট অফ অল আমরা মনে করি যে ইউনিভার্সিটি যদি এখানে এমন জায়গায় ইনভেস্ট করে যেখান থেকে তার রিসার্চ বেটার হয় বা যেখান থেকে তার ইনভেস্টিং ভালো হয়, তার মানে কি হওয়া শুরু করে একটু চিন্তা করে দেখেন। ও যখনই ভালো অ্যামাউন্ট অফ ফান্ডিং পেয়ে ভালো ভালো স্টেমের রিসার্চ বের করতে পারতেছে, এটা ইনহেরেন্টলি প্রুভ করে যে কিউএস র্যাঙ্কিং এ উপরে যেতেছে। কিউএস র্যাঙ্কিং এ উপরে যাওয়াটা ইজ নট নেসেসারিলি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ তখন আপনাকে ভ্যালিডেট করা হয়েছে আপনি একটা ভালো ইউনিভার্সিটি, আপনার আউটপুট বেশি, তার মানে হচ্ছে আমি চেয়ে নিব, তার মানে হচ্ছে কর্পোরেশনসগুলো এখন আপনাকে বেশি টাকা দেওয়ার চিন্তা করবে। এখানে কর্পোরেশনস মনে করবে ও যেহেতু কিউএস র্যাঙ্কিং এর উপরের দিকে ও তাড়াতাড়ি আমাকে আউটপুট দিতে পারবে। তার মানে হইতেছে যেই ইউনিভার্সিটিগুলোকে আপনি আগে মূল্য দিতেন না, ওই ইউনিভার্সিটিগুলো এখন টাকা পাওয়া শুরু করবে, কারণ ওরা জানবে যে এইখান থেকে ওদের এক্সট্রা ইনকাম আসতে পারে, কর্পোরেশনের ফান্ডিং আসতে পারে। এটার আরেকটা সেকেন্ডারি ইম্পর্টেন্স আছে। সেকেন্ডারি ইম্পর্টেন্স হইতেছে এই টাকাগুলো চ্যানেল ব্যাক করে। তার মানে কি? তার মানে আপনি যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট হাই হয় এবং আপনি ভালো ভালো কন্ট্রাক্টস পাওয়া শুরু করেন, এখান থেকে যদি আপনি প্রফিট করতে পারেন, এই প্রফিটের টাকাগুলো ইউনিভার্সিটির ওয়েলফেয়ারে কিন্তু ইউজ করা হয়। এবং দ্য মোমেন্ট ইন টাইম এটা ইউনিভার্সিটির ওয়েলফেয়ারে ইউজ করা হয়, এইটা ইনহেরেন্টলি ওই যে ছেলেটা সাহিত্য পড়তেছে অথবা দর্শন পড়তেছে ওরও কাজে আসে, কারণ ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট হইতেছে, ইউনিভার্সিটির বেটার ফান্ডিং পাইতেছে, তার মানে ইউনিভার্সিটি এখন বেটার ভাবে রিসোর্স অ্যালোকেট করতে পারতেছে। তার মানে ইন দ্য ওয়ার্স্ট কেস সিনারিও যদি আমাদের বলে ট্রেড অফে কম ছাত্ররাও পড়ে, কম ছাত্ররা বেটার সিচুয়েশনে পড়তেছে। পিওয়াই একাডেমিক্সের গোল কি শুধুমাত্র আপনার চাকরি নিশ্চিত করা নাকি স্পেশালাইজ সেক্টর আচ্ছা বুঝতে পারছি। এই বিতর্কটা কি এমন সংসদে হইতেছে যেখানে ইউনিভার্সিটির ডিন বসে আছে? না, এই বিতর্কটা কার? কে টাকা দিচ্ছে, তাই না? যে টাকা দিচ্ছে সে টাকা থেকে কি ইনভেস্টমেন্ট চায়, তার মানেটা কি? তার মানে হইতেছে এই ব্যাপারটা যদি এমন হইতো যে দেশের 10টা একাডেমিশিয়ান বসে চিন্তা করতেছে সকল সাবজেক্টকে আমার গুরুত্ব দেওয়া উচিত, মূল্য দেওয়া উচিত, হ্যাঁ দেন, সকল সাবজেক্টকে আপনি মনে মনে মূল্য দেন, আমার এখানে সমস্যা নাই। বাট যে কর্পোরেশন টাকা দিতেছে, যেই গভর্নমেন্ট টাকা দিতেছে, ও তো একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট চায়। আমরাই একমাত্র পয়েন্ট যারা এইসব থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বেটার দেখাতে পারছি। বাট সেকেন্ডারি ইম্পর্টেন্স কি? সেকেন্ডারি ইম্পর্টেন্স হচ্ছে আপনি কর্মসংস্থান বৃদ্ধি করতে পারেন। এই কর্মসংস্থান বৃদ্ধি করতে পারাটা কেন ইম্পর্টেন্ট? কারণ দ্য মোমেন্ট ইন টাইম কর্মসংস্থান বৃদ্ধি করতে পারতেছেন, ওই ছেলেটা যে কিনা স্টুডেন্ট লোন নিয়ে আপনার ওখানে পড়তে আসছে, ওর জন্য এখন অবস্থাটা বেটার হয় বিকজ ও এখন ওর সমস্যার সমাধান করতে পারে। বাট লাস্টলি এটা গভর্নমেন্টের জন্য আরেকটু সুন্দর। আপনি চিন্তা করে দেখেন, দ্য মোমেন্ট ইন টাইম আপনি এইসব জায়গায় ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসিতে অথবা আপনি অর্থনীতিতে, আপনি ধরেন পাবনাতে অথবা যে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের একটা ইউনিভার্সিটিকে বেশি ফান্ডিং দেওয়া শুরু করলেন, এটার লাভটা কি? ইউনিভার্সিটি কিন্তু বিকেন্দ্রীকরণ হয়। তার মানে কি? আপনি জানতে পারবেন যে আমি যদি ওখানে যে অর্থনীতি পড়ি বা আমি যদি ওখানে যে ইঞ্জিনিয়ারিং পড়ি, তার মানে আমার ওখানে ভালো চাকরি হবে। তার মানে আপনি যখন ওখানে স্টে করেন একটা পোর্শন অফ টাইম, আপনি ওই জায়গায় চাকরি নেওয়ার চেষ্টা করেন এবং যখন আপনি দেখার চেষ্টা করেন যে আপনি ওখান থেকে বেটার ডিগ্রি আউটপুট আসতেছে, তারপরে আপনি বাফেলোর একটা গ্রামেও আপনি পড়া শুরু করবেন। তার মানে কর্পোরেশনগুলো এখন চাবে যে বাফেলোর গ্রামের মধ্যে গিয়ে ও একটা কোম্পানি খুলুক, কারণ জানে যে ওখান থেকে ইঞ্জিনিয়ার পাবে, ওখান থেকে ফার্মাসিস্ট পাবে, যাদেরকে ইউজ করে ওইখান থেকে টাকা বের করতে পারে। তার মানে ইনহেরেন্টলি গভর্নমেন্টের জন্য এটা ভালো। কারণ আপনি চিন্তা করে দেখেন ঢাকায় এত ক্লাস্টার কেন? কারণ ঢাকার মধ্যে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি সবাই মনে করে যে এখানে পড়লেই আমার লাভ হবে, তার সবাই এখানেই আসতে চায়। বাট আপনি যদি সেম অ্যামাউন্ট অফ ভর্তুকিটা আপনি বিকেন্দ্রীকরণ করতেন যদি চট্টগ্রামের দিকে, তার মানে ওরা কোনো ফিক্সড রেট না থেকে ওরা বের হতে যেত। তার মানে অন অ্যাভারেজ আপনার গভর্নমেন্টের জন্য ভালো, কারণ গভর্নমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাচ্ছে, গভর্নমেন্টের ওয়ার্ল্ডে ওর বিকেন্দ্রীকরণ হচ্ছে। দ্যাট ইজ ওয়াই খুব ক্লিয়ারলি এটা সিজি জিতবে। থ্যাংক ইউ। একটা জিনিস আমি এভিডেন্টলি বলতে পারি, পৃথিবীতে ইটারনালি প্রত্যেকটা বাচ্চা এখন পর্যন্ত অলওয়েজ স্টেমকে চেরিশ করে। কেননা এই পৃথিবীতে প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে জন্মের পর থেকে প্রত্যেকটা বাচ্চা ইনহারেন্টলি ভিজুয়ালাইজ করে ইনফরমেশন হচ্ছে ওয়েপন। দ্যাটস ওয়াই প্রত্যেকটা বাচ্চার এখন ইনহারেন্ট ড্রিম থাকে অ্যাস্ট্রোনট হওয়ার বা সায়েন্টিস্ট হওয়ার। এই আইডিওলজিটার 4টা ইম্প্যাক্ট আছে। এক, আপনি ফান্ড অ্যালোকেশন ছাড়াও পাবলিক ইন্টারেস্ট নিয়ে যে এত বড় বড় কথা বলতেছে, সেই ইন্টারেস্টটা এক্সপোনেনশিয়ালি যত দিন যাবে তত দিন থাকবে। বাট 2 নাম্বার, রাইট নাও যে ফান্ডটা আছে 5 বছর আগে সেই ফান্ডটা ছিল না, এবং এটার একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ ফ্যাক্টর আছে। কিভাবে? যখন আমরা জিডিপিতে এই ফান্ডটাকে অ্যালোকেট করে আসছি, বর্তমান সময়ে টেকনোলজিক্যালি আমরা একটা মডার্নাইজেশন দেখি। তার মানে হচ্ছে অনেক কিছু অটোমেশন হয়ে গেছে। রাইট নাও আমরা দেখি সার্জারিগুলোকে অনেক ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে কিভাবে প্রিচ করানো হচ্ছে। তার মানে হচ্ছে আপনার এই ফান্ড অ্যালোকেশন যে খুব এক্সক্লুসিভ কিছু বর্তমানে যেটা আছে সেটা দিয়ে হবে না, এটা ট্রু না। বাট 3 নাম্বার, প্রত্যেকটা স্টেমের জন্য আপনার অলরেডি ডেডিকেটেড ভার্সিটি এবং ডিপার্টমেন্ট আছে বুয়েট কুয়েট চুয়েটের জন্য স্টেমের গুলো। বাট পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা যখন কথা বলি, নেসেসারিলি মানুষজন এই ফ্যাক্ট চেকটা করে না যে আমার রিসার্চ ফ্যাসিলিটিস কিরকম আছে, বিকজ বুয়েট নামে চলে, ডিইউ নামে চলে। বাট 4 নাম্বার, এই ডিবেট থেকে আউট করে দেওয়া প্রয়োজন কোন জিনিসগুলো কম্পারেটিভই না, যেগুলো নিয়ে ওরা কথা বলতেছে। জব অপরচুনিটিস, চিপ লেবার, এই সব কিছু এই বিতর্কে কেউ প্রমাণ করতে পারবে না। কারণ আপনি স্টেম নিয়ে পড়েন বা ফিলোসফি নিয়ে পড়েন, আপনি চাকরির লেবার বাজারটা ওই সেমই থাকবে বাংলাদেশে, বিকজ আমরা তৃতীয় বিশ্ব নিয়ে কথা বলতেছি। তাহলে ক্লোজিং অপোজিশন এই বিতর্কটা কি প্রমাণ করব? আপনি কেন কনস্ট্যান্ট মানুষের মধ্যে ইন্টারেস্ট গ্রো করাতে হবে সাহিত্য, ইতিহাস এবং দর্শন নিয়ে? বিকজ আমরা মনে করি এই দেশ মানুষজনগুলো এশিয়ান সাবকন্টিনেন্টে মানুষজনের এই সাহিত্য, ইতিহাস জাতির আইডেন্টিটিকে রিফ্লেক্ট করে, এবং এরা এই জিনিসগুলো একটা টাইমলেস। এশিয়ার
সাবকন্টিনেন্টে মানুষজন কেন ডিসলয়াল হয়, বিকজ এখানে সিটিজেন রাইট নাই, সেফটি সিকিউরিটি নাই, এরা দেশের প্রতি আনুগত্য ফিল করে না, বাংলা মুভি দেখে না, এরা ওয়েস্টার্নাইজ দ্বারা ব্রেইন ওয়াশড। তার মানে হচ্ছে আপনার প্রয়োজন একটা ন্যাশনালিজমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা। কেন এই ভিজুয়ালাইজেশনটা প্রত্যেকটা জাজের আনা উচিত? বিকজ আপনি দেখেছেন ইন্ডিয়ার এই মানুষগুলো কি করে, তারা ব্রেইন ড্রেন হওয়ার পরও, মেধা পাচার হয়ে যাওয়ার পরও বিদেশে গিয়ে ইন্ডিয়ার সুনাম গায়, ভারতবর্ষ মহান, এই কথাবার্তাগুলো বলে। কেন বাংলাদেশ বা এশিয়ার বাকি দেশগুলো বলে না? বিকজ আমাদের সংস্কৃতি ঐতিহ্য এগুলো কন্টিনিউয়াসলি বিলুপ্তির পথে, এগুলো নিউমেরিক্যালি কম। তার মানে এই জেনজি কেন ইতিহাস বিমুখ হয়ে গেছে? বিকজ পশ্চিমারা এটাকে ক্যাপিটালাইজ করে ব্রেইন ওয়াশ করে দেওয়ার চেষ্টা করতেছে। তার মানে রাইট নাও এই বিতর্কে স্টেট একমাত্র অ্যাক্টর, এই দেশটাকে এই সকল ইতিহাস ঐতিহ্যগুলোকে প্রোটেক্ট করা। এবার আমি লিঙ্ক আপটা দিব যে মেকানিজমের থ্রুতে বিশ্ববিদ্যালয়গুলো এক্সক্লুসিভ। তার মানে আপনি যদি ফান্ডিং কাট না করেন, তার মানে কি হবে? রিসার্চে বাংলা একাডেমিতে এবং মাস্টার্স ফ্যাসিলিটিগুলো বাড়বে, কবি লেখক সুশীল সমাজগুলো এক্সপোনেনশিয়ালি বাড়বে। আপনার মানুষজন এদেরকে বাড়ানোটা কেন ইম্পর্টেন্ট? তাহলে আর আত্মকেন্দ্রিক মানুষ আপনি পাবেন না, সমাজ সংস্কারক পাবেন। এরা কেন দায়িত্বশীল নাগরিক হবে এই তৃতীয় বিশ্বের দেশে? আমি এখন বেস্ট কেসের কথা বলবো। এই বেস্ট কেসে এই দেশের সুশীল সমাজ একেবারে ভঙ্গুর। যে কোনো আন্দোলন, যে কোনো সমস্যার কথা বলেন, বুদ্ধিজীবী সাহিত্যিক কোনো দিনই আসে না, সবার আগে আসে স্টুডেন্টরা। তার মানে সেই আহমেদ সফার কথা আমি বলতে চাই, এই এশিয়ান সাবকন্টিনেন্টে আপনার সুশীল সমাজকে রিবিল্ড করা জরুরি, যেটা আপনি পারবেন এই বিশ্ববিদ্যালয় ফান্ডিং এর মাধ্যমে। এবার এভারেজ কেসের কথা বলবো। আপনি হয়তো মিডিওকর রাইটার পাবেন, হুমায়ুন আহমেদ পাবেন না, বাট এদেরকেও ইম্পর্টেন্ট, বিকজ এরা আপনার সাহিত্যটাকে বাঁচায় রাখবে, ওয়েস্টের ডমিনেশন থেকে এরা প্রোটেক্ট করবে। এবার আমি ওয়ার্স্ট কেস বলবো, বাংলায় পড়া একটা স্টুডেন্ট, সে আলটিমেটলি কি হইতে পারে? ওরা বলবে বিসিএস ক্যাডার হবে, স্টিল এরা নিজেদের আইডেন্টিটি নিয়ে অ্যাওয়ার হবে। ব্রেইন ড্রেন হওয়ার পর এই সাহিত্যিকটা বিদেশে গিয়ে আমার দেশের হয়ে কথা বলবে, যেমনটা আমরা দেখেছি ওই কি বলে ভারতের হয়ে ক্যামব্রিজের যে 10 মিনিটের বক্তব্যটা রয়েছে। তার মানে আমাদেরকে আর স্টেম নিয়ে বলতে হবে না ওরা বাংলাদেশি বংশোদ্ভূত, আমরা ক্লেম করতে পারবো ও আমাদের রুট থেকে এসেছে। তার মানে এই আইডেন্টিটি বিল্ড আপটা আপনার তৃতীয় বিশ্বের দেশে একটা এক্সক্লুসিভলি ব্যাপার ছিল, যেটা তারা কোনোদিন পারে নাই। এবার ডিরেক্ট এনগেজমেন্ট, রিসার্চ ফ্যাসিলিটিস বাড়াবে, একটু পরে নেব। রিসার্চ ফ্যাসিলিটির কথা কি দুইটা রেসপন্স। এক, এই ডিসক্রিমিনেশনগুলো দেখতে কিরকম, মানে নেসেসারিলি একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টি ভার্সেস আর্টস ফ্যাকাল্টি, দুইটা স্টুডেন্টই কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে এসেছে, বাট দুইজনের সাবজেক্টকে আপনি ডিসক্রিমিনেট করে দিচ্ছেন, একজনের উপর ফান্ড বেশি পড়তেছে, আরেকজনের উপর ফান্ড কম পড়তেছে। এটা ইনহেরেন্টলি রং। তার মানে একটা অ্যাপ্লাইড ম্যাথের ছাত্র বেশি ফান্ড পাবে, আর পিস কনফ্লিক্টে পড়া রাগিব আঞ্জুম ভাই ফান্ড কম পাবে। এটা ভেরি আনফেয়ার। বাট 3 নম্বর কথা, আমি জানি না ওদের এত ক্লেমগুলো আপনাদের কাছে বিশ্বাসযোগ্য কেন মনে হয়। করাপশন এত বেশি, সাস্টের ভিসি হাজার হাজার কোটি টাকা মেরে দিছে, কুয়েটের ভিসি এক্সিস্ট করে, এত সব নজির থাকার পরও আমি ফান্ড দিলে সব সমস্যা আকাশ থেকে সলভ হয়ে যাবে, এইরকম মেকানিজমে তারা বিশ্বাস করে। বাট ওপেনিং গভের আলোচনা, আমি যদি সাহিত্য বা এগুলায় ফান্ড বাড়াই দিই তাহলে কি হবে? গভর্নমেন্ট বায়াস করে ফেলবে, ইতিহাস চেঞ্জ করে দিবে। ওপেনিং গভর্নমেন্টের ক্লেম। ফান্ড আসা মানে প্রিজার্ভেশন, ম্যানিপুলেশন না। তার মানে আপনার মিউজিয়ামের সংখ্যা বাড়বে, বইমেলা বাড়বে, সংস্কৃতি মনা মানুষ বাড়বে। বাট ওয়ার্স্ট কেসটা ডিল করি, যদি আপনার ম্যানিপুলেশন হয় স্টিল ভালো। কেন? কারণ আমরা দেখেছি 71-এর পরে আপনার মেজর ডালিমের বইগুলো, জামাতপন্থী বইগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং রাইট নাও রেজিমের পর সেগুলো আবার উঠে এসেছে। আপনার যদি ওই এক্সিস্টেন্সটা না থাকতো আমরা জানতেই পারতাম না ওই রিসোর্সটা এক্সিস্ট করে। তার মানে ইভেন ইফ যদি ম্যানিপুলেশন করে, ডিসকোর্স ক্রিয়েট হয়। এই ডিসকোর্স আপনার জাতির ঐতিহ্য, ইতিহাস, আইডেন্টিটি সব কিছুকে বাঁচিয়ে রাখে যুগের পর যুগ, যেটা তাদের পৃথিবীতে কোনোভাবেই সম্ভব হয় না। পিওয়াই অজি, আচ্ছা পিওয়াই হলো ক্লোজিং গভর্নমেন্ট যতই বলুক না কেন, আমরা থার্ড ওয়ার্ল্ডে কথা বলছি, সেম ফান্ডিং কনস্ট্রেন্ট নিয়ে যখন আমরা কথা বলি, আপনাদের প্রবলেম যদি করাপশন নিয়েই হয়, তাহলে আপনি বলেন যে আপনাদের পৃথিবীতে এত ডিসকোর্স ক্রিয়েট হচ্ছে কারণ বই আটকায় দিছে। করাপশন হলে ডিসকোর্স কেন ক্রিয়েট হবে? আটকায় দেওয়া ইস্যু না, মানে আপনার তো আগে থাকতে হবে এক্সিস্টেন্স। মানে যেই পৃথিবীতে মানুষ বই লিখতেই আর্জেন্সি ফিল করে না, সেখানে এক্সিস্টেন্সই থাকবে না। তার মানে আপনার মাল্টিপল জায়গায়, আমি যখন ইউনিভার্সিটি ফান্ডিং বাড়াবো তখন এগুলো নিয়ে 2 কলম লিখবে, 4-5টা বই বেশি পড়বে, সেইটা ওকে আইডেন্টিফাই করাবে। এবার ক্লোজিং গভর্নমেন্ট ডিল করবো। আমি জানি না ফার্স্ট ওয়ার্ল্ড এনে এই কনটেক্সটে তারা এক্সক্লুসিভ কি করছে, প্রত্যেকটা কনক্লুশন ওপেনিং গভর্নমেন্টের। বাট অলসো দুইটা রিসোর্স, ওয়ান, এটা কোনোদিনই ইম্পর্টেন্ট না বাফেলো ভার্সেস নিউ ইয়র্কের অ্যানালিসিসটা, বিকজ বাফেলোর ওই স্টুডেন্টটার লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই, ও চাইলেই সিটি মুভ করতে পারে। তার মানে ওকে আমি যদি নাও দেই, ওর তো মুভ করার অপশন ইজিয়ার। বাট 2 নাম্বার, ওই বাফেলোর খারাপ স্টেট, ওই ইউনিভার্সিটিটাও গ্লোবাল 2000 র্যাঙ্কিং এর মধ্যেই আছে। তার মানে আমি জানি না ওই বিতর্কটা ওইখানে সেলিয়েন্ট কেন। সব থেকে গুরুত্বপূর্ণ আসপেক্ট, যদি এই থার্ড ওয়ার্ল্ড হয়, এই জায়গায় আপনাকে দেখাতে হতো এই প্রগতিশীল স্টুডেন্ট আপনি কিভাবে বানাতে পারবেন, এই প্রগতিশীল প্র্যাকটিসটা আপনি কিভাবে এনশোর করতে পারবেন, এবং সেই জায়গায়
জায়গায় আপনার এখন কি দরকার, একটা স্ট্রং সুশীল সমাজ, এবং সেটিকে কেন ক্লোজিং অপোজিশনে একমাত্র এনশিওর করতে পারে। কেননা আপনার ফান্ডিং যদি আপনি কাট করা মানে হচ্ছে অলরেডি আমাদের কিছু সার্টেন বাই ইন ছিল, ইদার প্যাশনেট অথবা যারা চাপে পড়ে সাবজেক্টটা নয়, তারাও অ্যাটলিস্ট এই জায়গা থেকে প্র্যাকটিসটা ধরে রাখে। এবং আমাদের কনস্ট্যান্ট ফাইট, ফার্স্ট ওয়ার্ল্ডে হোক থার্ড ওয়ার্ল্ডে হোক, ফার্স্ট ওয়ার্ল্ডে এই প্রেশারটা না থাকার পর অনেক মানুষ কেন পার্টিসিপেট করে, জিনিসগুলো টিকে থাকে, বিকজ ওদের ওই সাহিত্যগুলো অনেক এনরিচ। আমাদের দরকার একটা এনরিচ সাহিত্যিক বডি, যেটা কিনা পরবর্তীতে এই জিনিসগুলো তৈরি করে রাখবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্টেম কি হারায় যাবে? স্টেমের গ্রোথটা কিভাবে হবে? রাইট নাও আমরা দেখেছি এই থার্ড ওয়ার্ল্ডে যে বডিটা দরকার, সেখানে যে ফিক্সড কস্টের কথা গভর্নমেন্ট সাইড বলে, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা কিনা আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব না। আমাদের যে ফান্ডিংটা আছে সেইটা এখন কাজ করতেছে যেভাবে, যার থ্রুতে আমরা যুগের পর যুগ আমরা একটা স্ট্রং জাতিসত্তা পাবো, যারা সুশীল সমাজ আমাদেরকে কন্টিনিউয়াস একটা ভালো জাতির এক্সিস্টেন্স টিকে রাখতে সাহায্য করতে পারে। সিও ছাড়া বিতর্ক কেউ জিতবে না। ধন্যবাদ। জাফর এসে তিনটা মিথ্যা কথা বলছে, তার মধ্যে প্রথম মিথ্যা কথা হচ্ছে আমরা সেম কনক্লুশনে আসছি, এটা কম্পারেটিভের মধ্যে প্রমাণ করে দিব যে না। সেকেন্ডলি ওর মেইন কনসার্নটাই ছিল হচ্ছে কি মানুষজন তো অলরেডি অনেক বেশি টেকনিক্যাল সাইডে ইনক্লুডেড, স্পেসিফিক্যালি ইভেন আমরা ধরে উনি থার্ড ওয়ার্ল্ডে ডিবেটটা হচ্ছে, বিকজ ফার্স্ট ওয়ার্ল্ডের কন্টেক্সটা বিজয় অলরেডি দেখা দিচ্ছে, ধরে নিলাম থার্ড ওয়ার্ল্ডে ডিবেটটা হচ্ছে। ওকে, সো ওখানে মানুষজন অলরেডি হয়তো বা লিটারেচার বা হচ্ছে গিয়ে সেম রিলেটেড সাবজেক্টের প্রতি মোর ইন্টারেস্টেড। দ্যাট মিনস ওরা অল্টারনেটিভলি হয়তো বা কেমিস্ট্রি বা এই ধরনের সাধারণ সাবজেক্টের উপরে লেস ইন্টারেস্টেড। জাফিরের কনসার্ন ওয়াইজ যদি প্রেজেন্ট স্ট্যাটাস কোতে ডিবেটটা হয়ে থাকে, যেখানে অলরেডি ইকুয়াল অ্যামাউন্টের সাবসিডি দেওয়া হইতেছে, ওদের কিন্তু প্রবলেমটা সলভ হইতেছে না, বিকজ যেখানে অলরেডি সিমিলার অ্যামাউন্টের সাবসিডি দেওয়া হইতেছে, দ্যাট মিনস প্রবলেম সলভ করার জন্য হয়তো বা আপনার ইদার ওদের ওয়ার্ল্ডে বেশি সাবসিডি দেওয়া লাগবে, যেটা হচ্ছে ইমোশনাল ফিয়ারকে চ্যালেঞ্জ করে। সো আমি প্রপারলি জানি না ওরা এই প্রবলেমটাকে সলভ করার জন্য ইনোভেটিভ কি সলিউশন দেখাইতেছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার বুঝতে হবে বিজয় সে ক্লিয়ারলি আপনাকে বুঝাই দিয়ে যাইতেছে, মানুষের যার অ্যাকচুয়ালি ইচ্ছাই হইতেছে ও সাহিত্য নিয়ে কাজ করবে, বা কারো যদি এইটা ইচ্ছাই থাকে ও দেশের সাহিত্য ইতিহাসকে গ্লোরিফাই করবে, সেটা যে কোনো সাবজেক্টে পড়ে সম্ভব। সেটার জন্য আপনার পার্টিকুলারলি আর্টসে পড়া লাগবে না, বিকজ হুমায়ুন আহমেদ কেমিস্ট্রিতে পড়ে হুমায়ুন আহমেদ হয়ে গেছে। সো দ্যাট রিলি ডাজন্ট ম্যাটার এট দ্য এন্ড অফ দ্য ডে। থার্ডলি, ওরা কি বুঝাইতে চাইছে? ওরা বুঝাইতে চাইছে যে ভাই আপনাদের ওয়ার্ল্ডে যখন আপনারা হচ্ছে সাবসিডিটা কমায় টেকনিক্যাল সাবজেক্টে বেশি অ্যাপ্লাই করতেছেন, তখন এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হইতো মানুষজনের ইন্টারেস্ট আরো কমে যাইতেছে। এই বার্ডেনটা ও যে কখনো ফুলফিল করতে পারে না। এক্সপ্লিসিটলি সিজিএটা আপনাকে কিভাবে ফুলফিল করে দেখায়? আমরা আপনাকে মানে উই আর দ্য অনলি হাউস যে আপনাকে এসে বুঝাই গেছি কিভাবে সাবসিডি কমার মাধ্যমে ইভেন সাধারণ যে সাবজেক্টগুলো ছিল ওই সাবজেক্টগুলোতেও আমরা খুব বেটার ইমপ্লিমেন্টেশন অফ জবস অপরচুনিটি সবকিছু দেখাইতে পারছি। আন্ডারস্ট্যান্ড কি ভাবে হইতেছে? রাইট নাও যেটা হইতেছে, মানুষজন খুব ইচ্ছা মতো, মাহেরা আপু যেটা বলছে, খুব শখ আমি বাংলা পড়বো, খুব শখ আমি ইংলিশ পড়বো, এরকম হয়তো সাধারণত হয় না। সাধারণত কি হয়, দেখা যায় যে বুয়েটের প্রিপারেশন নিয়ে বুয়েটে চান্স পায় না, অ্যান্ড দেখা যায় যে বুয়েটে চান্স না পাওয়ার পর ওর বাবা মা হয়তো আমার মতো ওকে সিকিউরিটি ঢাকার বাইরে পাঠাবে না, ওকে কি করবে, ওকে ঢাকা ইউনিভার্সিটির ফ্রেঞ্চে বা ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে ভর্তি করে দেবে, বিকজ দ্যাটস ঢাকা ইউনিভার্সিটি, রাইট? আমি হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায় এক পরিস্থিতির শিকার হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, বিকজ আমার হাতে আলাদা কোনো অল্টারনেটিভ নেই, আমার ইউনিভার্সিটির ট্যাগটা লাগবে। প্রবলেমটা হইতেছে আমি ওই ঢাকা ইউনিভার্সিটি পড়ার পর এন্ড অফ দ্য হয়তো বা কিছু করতে পারতেছি না জেনারেল সেন্সের জন্য, বিকজ আমি এইসব জিনিস পড়তেছি। আদার হ্যান্ড আমাকে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা আমাকে যদি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পাঠাতো, তাহলে হয়তো বা আমি কারেন্টলি একটা জব রিলেটেড সাইডে ঢুকে যেতে পারতাম। মানে মানুষের এই কনসেপ্টটাই ভুল যে আপনার একটা পার্টিকুলার ডিগ্রি ওরিয়েন্টেড এডুকেশন লাগবে, যেটা আমাদের প্রেজেন্ট ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছে। তাহলে প্রবলেমটা কোথায়? আমরা আমাদের ওয়ার্ল্ডে এই প্রবলেমটা সলভ কীভাবে করি? বিকজ আমাদের ওয়ার্ল্ডে যখন এইসব জেনারেল সাবজেক্ট সাবসিডিটা কমায় দেওয়া হবে, তখন যেটা দেখা যাবে যারা ট্রুলি ইনহেরেন্টলি ওইসব পার্টিকুলার সাবজেক্টে পড়তে চায়, ওরকম মানুষজন ওইসব পার্টিকুলার সাবজেক্টে পড়বে। দ্যাট মিনস হয়তো আপনার বাংলা ডিপার্টমেন্টে কারেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো 30 জন ছাত্রের জন্য অ্যালোকেশন আছে। যখন আপনার সাবসিডিটা একটু কমে যাবে, ওই কমা সাবসিডি অন্য কোথাও দেওয়া হবে, তখন হয়তো 30 জনের জায়গায় 15 জনের সিট অ্যালোকেশন থাকবে, হয়তো 15 জন মানুষ ওইসব সাবজেক্টে পড়বে। 15 জন মানুষ যেহেতু ওইসব সাবজেক্টে পড়বে, দ্যাট মিনস আপনার গভর্নমেন্ট থেকে যে টাকাটা আসছে, যে সাবসিডিটা আসছে, ওইটা প্রপারলি 15 জনের মধ্যে অ্যালোকেট করা হবে। আমরা সবাই মানে যে রিসার্চ অপরচুনিটি কম, যেহেতু রিসার্চ অপরচুনিটি কম, ওই 15 জনকে প্রপারলি ওই অপরচুনিটিটা দেওয়া হবে। ওই 15 জন হয়তো বা ওই প্রপার অপরচুনিটিটা ইমপ্লিমেন্টেশন করে খুব বড় একটা জায়গায় যাইতে পারবে। যেহেতু অলরেডি এইসব সাবজেক্টের জন্য জব সেক্টরটাও কম, ওই 15 জন হয়তো প্রপারলি একটা জব পাইতে পারবে। দ্যাট মিনস আপনার দেশের বেকারত্বের অ্যামাউন্টটাও রিডিউস করবে। দ্যাট মিনস ওদের ওয়ার্ল্ডে যে প্রবলেমটা জাফির জাস্ট আইডেন্টিফাই করে দিচ্ছে, আমরা আমাদের ওয়ার্ল্ডে ওই প্রবলেমটা খুব প্রপারলি সলভ করে দিচ্ছি। কারণ আমরা আপনাকে দেখাই দিচ্ছি, নাম্বার ওয়ান, যেহেতু ইকুয়ালাইজ সাবসিডি দেওয়া হইতেছে অ্যান্ড অলরেডি আপনার ওয়ার্ল্ডের প্রবলেম এরকম এক্সিস্ট করতেছে যে মানুষজন বাংলায় পড়তে চায় না, মানুষজন ইতিহাসে পড়তে চায় না, ওইসব মানুষজন হয়তো আমাদের ওয়ার্ল্ডে এসে যখন সাবসিডি কমাই দেওয়া হবে, জানবে আমি যদি ইনহেরেন্টলি বাংলায় পড়তে ভালো করতে চাই, ওইসব মানুষজন বাংলায় পড়বে অ্যান্ড ওদের বেটার ডেভেলপমেন্ট হবে। এই প্রবলেমটা সলভ। সেকেন্ডলি যে প্রবলেমটা আমরা বেটার হবে আপনাকে সলভ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে
সবাই এসে আপনাকে বলছে যে রিসার্চের একটা প্রবলেম দেখা দিচ্ছে। বলো। আচ্ছা, তোমার ওয়ার্ল্ড তুমি যখন বলতেছো 15 জন স্টুডেন্টকে তুমি স্পেসিফিক্যালি ইম্পর্টেন্স দিয়ে ওখানে ভর্তি করাইতেছো, এই 15 জনের বেকারত্বই বা তুমি কোথা থেকে আনবা না? এট দি এন্ড অফ দ্য ডে এই মানুষগুলোকে তোমরা তো কখনোই এক্সপেরিয়েন্স করারই সুযোগটা দিতেছো না ওই সাবজেক্টটা, ওইটা তোমাদের ওয়ার্ল্ডে কিভাবে ডিল করতেছো? এটা বেসিক্যালি একটা খুব সুন্দর ট্রেড অফ যেটা আমাদের ওয়ার্ল্ডে করছি, মানে পুরো ওয়ার্ল্ডটা চলতেছে আপনার মডার্নাইজেশনের উপর, পুরো ওয়ার্ল্ডটা চলতেছে আপনার টেকনোলজির উপরে। মানুষজন অলরেডি ইনহেরেন্টলি ইনটু এইসব টেকনিক্যাল সাবজেক্ট, দ্যাট মিনস আপনি নিজেও মেনে নিছেন যে এইসব টেকনিক্যাল সাবজেক্টের ভ্যালু এই ওয়ার্ল্ডে অনেক বেশি। এখানে যদি 30 জনের জায়গায় এখন 15 জন বাংলায় পড়ে, আমার মনে হয় না এটা খুব বেশি প্রবলেম হয়ে যাবে, বিকজ ইনহেরেন্টলি এটা কারো হেডই কিনা। সেকেন্ডলি যেটা আমরা দেখা যাবো, যেটা অন্য কোনো হাউস আপনাকে টাচ করে দেয় নাই, সেটা হচ্ছে পার্টিকুলারলি এই ডিবেটটা হচ্ছে কেন গভর্নমেন্টের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল আর কেন হচ্ছে কি ওইসব পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। আমরা বিজয় এসে আপনাকে ROI, দ্যাট মিনস রিটার্ন অফ ইনভেস্টমেন্টের একটা কনসেপ্ট দেখা গেছে, যেটা জাফির এসে একদমই রিভার্ট করে না, দ্যাট মিনস জিনিসটা পুরো আনটাচ থেকে যায়। এই জিনিসটা আরেকটু বুঝাই দিই আপনাকে। বেসিক্যালি কি হয়, ওরা আমাদেরকে বারবার এসে বলছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে কেন আমরা কল আউট করছি। আপনি বুঝেন, বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট যদি হচ্ছে কি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাইতে চায়, দ্যাট মিনস ওই স্টুডেন্টটা হয়তো বা নিউ ইয়র্কে যাইতে পারবে না, বিকজ ওর ওই অ্যামাউন্টের টাকাটা নেই। ওই স্টুডেন্টটা কই যাবে? ওই স্টুডেন্টটা হয়তো বাফেলোতে পড়তে যাবে, রাইট? বাফেলোতে ও এতদিন পড়তে যেতে পারতো না, বিকজ বাফেলোর যেহেতু ইউএস এর হ্যাঁ, যেহেতু ইউএসএতে বাফেলো একটা লোয়ার ইনকাম কান্ট্রি, হয়তো বা ওই বাফেলোতে ROI অত বেশি না। যেহেতু বাফেলোর ROI অনেক কম, দ্যাট মিনস ওই পার্টিকুলার ছেলেটা হয়তো এতদিন বাফেলোতেও পড়তে যেতে পারতো না। বাট এখন কি হবে? এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইমোশনটা পাস হবে, দ্যাট মিনস বাফেলোর ইউনিভার্সিটির ROI অনেক বাড়বে, দ্যাট মিনস ওই ছেলেটার জন্য এখন ইউএসএ তে স্কলারশিপ নিয়ে যাওয়াটাও অনেক বেশি ইজিয়ার হবে। এখানে হচ্ছে এখানে এঙ্গেজমেন্টটা যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও কেন এই মোশনের ইমপ্লিমেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আপনার বুঝতে হবে। পার্টিকুলারলি যদি বাংলাদেশের সেক্টরে আমরা ডিবেটটা করি, প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হচ্ছে অনেক ডিভিশনের প্রবলেম হয়, বিকজ একটা কান্ট্রিতে যখন একটা পার্টিকুলার এরিয়া অনেক ক্লাস্টার্ড হয়ে থাকে, পার্টিকুলার ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ওগুলোর ইম্পর্টেন্সের উপরে, ওগুলোর নামের উপরে, তখন পুরো আপনার এডুকেশন সিস্টেমটা অনেক বেশি হ্যাম্পার্ড হয়। কীভাবে? আপনি প্রপারলি বুঝেন, মানুষজন ঢাকায় আসে, মানুষজন ইভেন অ্যাডমিশনের কোচিং করতে স্পেসিফিক্যালি ঢাকায় আসে, যখন যারা টাকলায় থাকে পাবলিক ইউনিভার্সিটি। এর রিজনটা কি? বিকজ মানুষজন মনে করে বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রিক জিনিসগুলো ছাড়া হয়তো বা আমার পড়ার আর কোনো অল্টারনেটিভ অপশন নাই, বিকজ দিজ আর দ্য বেস্ট থিং। মানুষের এই কনসেপ্টটা আনার প্রবলেম, মানে এটা রিজনটা কি? এটা রিজন হচ্ছে কি গভর্নমেন্ট বুয়েটকে বা হচ্ছে ডিইউকে যেই ধরনের সাবসিডি দেয়, হয়তো অন্যান্য জায়গায় এই সাবসিডিটা আসে না। এই সাবজেক্টে সাবসিডি আসার মানে না আসার কারণটা কি? কারণ হচ্ছে কি ওই সব জায়গায় এইসব টেকনিক্যাল সাবজেক্ট নয়। আপনার PUSC-তে যখন হচ্ছে কি আপনার টেকনিক্যাল সাবজেক্টে বেশি ইমপ্লিমেন্ট করা হবে, গভর্নমেন্ট দেখবে যে ওই সব এলাকায় এখন টাকাগুলো দেওয়া যায়, দ্যাট মিনস তখন কি হবে? তখন গভর্নমেন্টের সাবসিডিগুলো শুধুমাত্র ডিইউ বা বুয়েট কেন্দ্রিক হবে না, তখন চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, PUSC বলেন, এই সব জায়গায় খুবই ক্লাস্টার্ড অ্যামাউন্টে থাকবে না, সব জায়গায় সাবসিডিগুলো দেওয়া হবে। এতে পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনটা কি হবে? মানুষজন হয়তো শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের শুধু থাকবে না, ওরা প্রত্যেকটা ইউনিভার্সিটি ইকুয়ালি পড়তে যাবে, যার জন্য আপনার এডুকেশন সিস্টেমটা ডেভেলপমেন্ট হবে। ক্লিয়ারলি সিজি ডিবেটটা জিতে। এই বিতর্কে সর্বপ্রথম বোঝা দরকার যে ইতিহাস, দর্শন কিংবা হচ্ছে আপনার সাহিত্য শুধুমাত্র এই দেশ একটা সাবজেক্ট না, এটা একটা দেশকে রিপ্রেজেন্ট করে। তারা কখনো এটা বুঝলো না একটা দেশের ন্যাশনালিজম কিংবা একটা দেশের প্রতি মানুষের ভালোবাসা, তার নিজের শিল্পীদেরকে নিয়ে তার গৌরব, সকল কিছু ডিপেন্ড করে আপনার দেশে কিভাবে আপনি এই সাহিত্য ইতিহাসকে পারসিভ করেন। সমস্যা হচ্ছে যেই মোমেন্টে আপনি ফান্ডিং এখান থেকে কমিয়ে আপনি এমন একটা জায়গায় ঢালবেন যেখানে ইটস আনলাইকলি যে আপনি আদৌ কখনো US এর সাথে কম্পিট করতে পারবেন কিংবা সুইডেনের সাথে কম্পিট করতে পারবেন। আপনি নিজে থেকে বলছেন যে আপনার জাতিগতভাবে আপনার প্রাইড রাখার কোনো দরকার নেই। আমাদের এই বিতর্কে পার্ট টু ভিক্টরি একটা মাত্র, যে আমরা দেখাবো যে দেশের অস্তিত্ব, ইতিহাস, দর্শন এগুলো সবকিছু আপনার দেশকে রক্ষা করে, আপনার দেশের মানুষের মধ্যে একটা ন্যাশনালিজম জাগায়, আপনার দেশের মানুষকে বোঝায় যে কেন আপনার দরকার আছে। আপনি যদি দেখেন সিজিকে নিয়ে প্রথমে শুরু করি। সিজি সাধারণত প্রথমে বললো যে আমরা নাকি প্রবলেম সলভ কিভাবে করি বলি না। এক্স্যাক্টলি, আমরা মিটিগেট করার চেষ্টা তো অ্যাটলিস্ট করছি। তাদের ওয়ার্ল্ডে কোনোদিন এই মিটিগেশনটুকুও হয় না। আপনি চিন্তা করে দেখেন, ইভেন যদি আমরা টাকা এখানে নাও বাড়াতে পারি ইতিহাস কিংবা দর্শনে, মিডিওকার কিছু বইও যদি বের হয়, একটা ওয়ার্স্ট কেস অফ সিনারিও, আপনি তারপরও এই যে জুলাই আন্দোলন নিয়ে কয়টা বই অনেক বেশি বড় হয়েছে কিংবা কয়টা বই একদম প্রত্যেক ঘরে ঘরে আছে, তারপরও মানুষজন লিখতে জানে দেখেই অ্যাটলিস্ট জুলাই আন্দোলনে যে ভাষাটুকু সেটাকে কিছুটা হলেও রক্ষা করতে পেরেছে। এইখানে মানুষগুলো কি ফিল করেছে সেগুলোকে রক্ষা করতে পেরেছে। আপনার ওয়ার্স্ট কেসে এই লেখাটুকু করার জন্য, মানুষের মনটা একটু গ্র্যাব করার জন্য যে লেখকগুলো দরকার, ওই লেখকগুলোকে আপনি বানাতে পারবেন না আপনার পৃথিবীতে। পাশাপাশি ডিগ্রি ওরিয়েন্টেড মানুষ লাগে না। আপনি যদি ফান্ড
কমান, হোয়াট ডাজ দ্যাট মিন? তারা কখনো বললো না। আপনি যখন ইতিহাস, দর্শন কিংবা সাহিত্য থেকে ফান্ড কমিয়ে দিবেন, ইট মিনস এখানকার যে প্রফেসররা যারা এতদিন প্রবাবলি 50-60 হাজার টাকা করে পাইতো, যারা পিএইচডি করার জন্য বাইরে যাওয়ার একটা চান্স পাইতো, তাদের টাকাও এখান থেকে কাটা হচ্ছে। অর্থাৎ এই প্রফেসরদের তখন নিজেদের পেট চালানোর জন্য হলো আপনার পাবলিক ছেড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে হবে। সো একজন সাংস্কৃতিক মনস্তত্ত্ব যে কিনা হচ্ছে অ্যাকচুয়ালি সাহিত্য বা হচ্ছে ইতিহাসকে ধরতে চায় নিজের মধ্যে, সে তখন আপনার দেশকে জানার জন্য, নিজের দেশকে জানার জন্য, নিজের ইতিহাসকে পড়ার জন্য 20 গুণ টাকা দিয়ে আপনার প্রাইভেটে পড়তে হবে রাদার দেন পাবলিকে, যেখানে যে এত অ্যাটলিস্ট কিছুটা হলেও ফ্যাসিলিটি পেত। তারা কখনো এটা মিটিগেট করতে পারছে না। তৃতীয়ত, সিজি আপনাকে বলছে যে আরওআই শুধুমাত্র হচ্ছে টেক দিয়ে আসবে। আপনার দেশের মানুষ যদি সুস্থ মস্তিষ্কে না হয়, দেশ সম্পর্কে না জানে, মেন্টালি তোমার মতন স্ট্রং না হয়, আপনি কোনোদিনই এটা পারবেন না। হুমায়ুন আহমেদের একটা সিরিজ দেখার জন্য, যেভাবে বাকের ভাইয়ের সিরিজটা, যখন বাকের ভাই মারা যায়, ওটার জন্য যখন মানুষজন রাস্তায় দাবি নিয়ে নামে, সেটাই অ্যাকচুয়ালি প্রুফ করে যে সাহিত্য বাংলাদেশের মানুষের মনে কিংবা একটা সাধারণ মানুষের মনে কিভাবে চিত্র প্রকাশ করে। আপনার ওই সাহিত্য নিয়ে কখনো ওই ডিসকাশনটুকুই আপনার দেশের মতন জায়গায় আসতে পারবে না। বলা হয় বুকস লেট ইউ লিভ hundreds of lives at the same time. আপনার পৃথিবীতে এই বুকসগুলো কখনো এক্সিস্টই করে না। আপনি যদি দেখেন ওয়েস্ট আপনাকে কন্ট্রোল কিভাবে করে, শুধুমাত্র টেক দিয়ে মোটেও না, আপনাকে মিডিয়া এবং সিরিজের এবং মুভিজের মাধ্যমে করে, যে কারণে শিল্পীদেরকে ওখানে অত্যন্ত মূল্য দেওয়া হয়। শিল্পী বানানো এত ইজি না, তাকে নিজ সাহিত্য, দর্শন, ইতিহাস প্রত্যেকটা জিনিস জানতে হয়, তার নিজের বাংলা ভাষা কিভাবে এসেছে, তার রুট কজেসগুলো জানতে হয়। আপনি যদি দেখেন কোরিয়াতে যখন কিনা হচ্ছে আফটার নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার ডিভিশনের পরে এই কোরিয়া তাদের পুরো দেশটাকে একটা ট্যুরিজম সেন্টার বানিয়েছে। কিভাবে? তারা 2000-এর দিকে তারা হচ্ছে কোরিয়ান ওয়েভ স্টার্ট করে, অর্থাৎ বিভিন্ন ধরনের শিল্পী যারা কিনা হচ্ছে কোরিয়ান ইউনিভার্সিটিজ অফ আর্টস থেকে পাশ করেছে, তাদেরকে দিয়ে ভালো ভালো মুভিজ লেখানোর জন্য চেষ্টা করে। যেই কারণে পরবর্তীতে এখন আপনি দেখবেন কোরিয়ার যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইটসেলফ, ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। কেন? কারণ ওই কোরিয়ান সিরিজগুলো দেখে কোরিয়ান খাবারের প্রতি মানুষের ইচ্ছা জাগে, কোরিয়ান যেই ব্র্যান্ডসগুলো ওগুলোর প্রতি ইচ্ছা জাগে। সেটা তারা যদি বলে আরও এখানে নেই, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি ইন্ডিয়াতে শুধু ইন্ডিয়াতে আপনার টেকনোলজির জন্য যান না, আপনি ইন্ডিয়াতে যান ওই যে মোগল আমলের যে নিদর্শন, যেগুলো এখন পর্যন্ত আমরা পরিষ্কারভাবে রাখতে পেরেছি ইন্ডিয়া, কিংবা মোগল আমলের নিদর্শনগুলো যেগুলো নিয়ে কথাবার্তা হয়, যেগুলো নিয়ে ইতিহাস বলা হয়, ওগুলোকে রক্ষা করতে পেরেছে দেখেই এখনো বাংলাদেশ ওখানে মানুষ ওখানে যাওয়ার চেষ্টা করে, ওই দেশটাকে আপনার মনের মধ্যে আনার চেষ্টা করে। বাংলাদেশের মানুষের মধ্যে আপনি কিভাবে তার দেশের প্রতি ইম্পর্টেন্সটুকু তুলবেন, তারা কোনোদিন বলে না। ওজিকে রিভার্টাল দিই, তারা বলে ন্যাশনাল বাজেটে পাবলিক ইউনিভার্সিটিতে তো উল্লেখযোগ্য হারে অর্থ বরাদ্দ করা হয়। কিভাবে? তাদের ক্লেম যে আপনি বাইরের সমান ভালো রিসার্চ করতে পারবেন, কোনোদিন পারবেন না, আনলাইকলি। কেন? আপনি আরেকটা হাইড্রোন কোলাইডার সুইজারল্যান্ডের মতন এখানে বানাইতে পারবেন না। অর্থাৎ যে ফ্যাসিলিটিটুকু আপনার লাগবে, আপনি কখনো বায়োলজির জন্য যে ইম্পর্টেন্ট যে মেশিনারিজগুলো লাগবে একটা নতুন কোন একটা ভ্যাকসিন বানানোর জন্য, আপনি ওটা বাংলাদেশে বানাইতে পারবেন, এটা ইম্পসিবল। সুপার কম্পিউটার আপনি আনতে পারবেন না। আরেকটা জিনিস ডিল করি, তারা যে বললো যে আপনি একটা রেট অফ হারে আস্তে আস্তে করে টাকাটা কাটবেন, ইনফ্লেশন এক্সিস্ট করে। অর্থাৎ আপনার যদি ফ্যাসিলিটি বানাইতে হয়, আপনার একবারে ফ্যাসিলিটি বানাইতে হবেন। আপনি এক বছর এখানে একটা ছোট একটা মেশিন বানাইলেন, ওই মেশিনের ইম্পর্টেন্ট পার্টসগুলো আরেকবার আরেকটা জায়গা থেকে আরেকটু টাকা কেটে আনতে পারলেন। বিষয়টা এভাবে এক্সিস্ট করে না। আপনার প্রত্যেকটা সময় আস্তে আস্তে টাকার মূল্যমান কমতে থাকে, আপনার এটা বুঝতে হবে। আপনি কখনোই দেশে সেকেন্ডলি তারা যে বললো দেশের নাকি হচ্ছে রিসার্চ বাড়িয়ে নাকি তারা নাকি দেশকে উন্নতির দিকে নিবে, সম্পূর্ণ সম্ভব না। কেন? বাংলাদেশের 121 টাকা ইজ ইকুয়ালস টু $1। অর্থাৎ আপনি কখনোই দেশের ইউএসের সমান বেতন এই জব হোল্ডারদেরকে দিতে পারবেন না। আপনি যদি রিসার্চার বানিয়েও ফেলেন, আপনি কি বলতে পারবেন যে এত ভালো রিসার্চাররা কোনোদিন আপনার এখানে 1.5 লাখ টাকার বেতনে থাকবে, যখন কিনা সে বাইরে $1.5 লক্ষ টাকা পাইতে পারে শুধুমাত্র রিসার্চের জন্য? এটা আপনি কোনোদিন করতে পারবে না। স্টেম বাদ দিয়ে মানুষটাকে আরবি পড়বে। হাউ স্টেম যারা পড়ে তারা আরবি পড়বে, বা মানে আরবি যদি পড়তেও চায়, কেন পড়বে আমি জানি না। যদি না পড়ে তারা ইউপি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবে। একটা ওয়ার্স্ট কেস, আপনার আরবি পড়তে হলে, যেটা আপনি চান পড়তে, কিংবা আপনার দেশের সাহিত্যকে জানতে হলে আপনার পড়তে হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে। ও কখনোই, যে কারণে আমরা ওর উপরেও র্যাঙ্কিং করি, ও কখনোই আপনাকে বলে না সাহিত্য, দর্শন, ইতিহাস আপনার জন্য কেন দরকার। এখনো যেই নস্টানের প্রাইড অ্যান্ড প্রেজুডিস যেভাবে আপনারা সেলিব্রেট করেন, কাজী নজরুল ইসলামের রক্তকরবী বা হুমায়ুন আহমেদের মিসির আলীকে আপনি ওভাবে সেলিব্রেট করতে পারবেন না যদি না বাঙালিরা এটা না পড়ে। বাঙালিদের এই সাহিত্যগুলোকেই তারা যদি এনরিচ না করতে পারে,
আপনি এগুলো সম্পর্কে জানতে পারবেন না। পথের পাঁচালীকে আমরা কেন এখনো অনেক হোল্ড করি, কারণ এটা বাঙালি মানুষের একটা, দুর্গা মারা যাওয়ার পরে কিভাবে এটা তার ভাইকে এফেক্ট করেছে, এটা বাঙালিরা যেভাবে ফিল করতে পারবে সেটা অন্য কেউ করতে পারবে না। এই যে কোনখান থেকে আপনার রুটটা কোথায় ছিল, কোনখান থেকে বাংলাদেশ আজকে এখানে এসেছে, এটা আপনি জানতে পারতেন না যদি না কিনা এ ধরনের বইগুলো লেখা না হতো। আমাদের পৃথিবীতে আপনার একটা ওয়ার্স্ট কেস, আপনি অ্যাটলিস্ট একটা চান্স রাখেন যে আরেকটা হুমায়ুন আহমেদ উঠতে পারবে। তাদের ওয়ার্ল্ডে কোনোদিন এটা সম্ভব না। তাদের ওয়ার্ল্ডে আপনি জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস পড়েই একটা পৃথিবী সম্পর্কে জানতে চাইতে পারেন, আপনার দেশ সম্পর্কে আপনি জানতে চাইতে পারেন না। একটা দেশের অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে সাহিত্য, ইতিহাস এবং দর্শন, যেটা তারা রক্ষা করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ।